আপনি এভাবে পাগলের মতো কেন নাচছেন? আর কি শুরু করছেন? লজ্জা শরম কি মাথা খেয়েছেন নাকি? আর কি অশ্লীলতা শুরু করছেন? থামবেন? আমি আমার মন ইচ্ছা করব। তুমি আমার সাথে সায় দিতে বাধ্য। কখনোই না। আমি আম্মুকে বলে দিব এসব। আয়ন রুম থেকে বের হতে যাবে, নদী কলার ধরে টান দিয়ে নিজের কাছে টেনে নিয়ে এসে নাচাতে লাগলো, গলা জড়িয়ে ধরে অশ্লীলভাবে। এক পর্যায়ে নদী নিজের শাড়ির আঁচল ফেলে দিল। আয়ন চোখ বন্ধ করে নিল। নদী আয়নকে ধাক্কা দিয়ে খাটের উপর ফেলে দিয়ে আয়নের উপরে উঠে আয়নের সাথ খুলতে গেলে আয়ন হাত দিয়ে চেপে ধরে বলে, আপনি কিন্তু বেশি করে ফেলছেন। আমাকে যেতে দিবেন নাকি জোরে চিৎকার দিব? লাভ নাই। আজকের রাতে তোমাকে আমার হতেই হবে, কোনো লাভ নাই। আমি গানের শব্দে বাহিরে যাব না। আপনি হঠাৎ করে এমন কেন হয়ে গেলেন? আপনি তো আগে এমন ছিলেন না। এখন কেন এমন করছেন? আয়নের কথাই নদী কোনো কিছু না বলে জোর করে ওকে খাটের সাথে চেপে ধরে ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। আয়ন সরিয়ে দিতে লাগলো। যখন গান বন্ধ হয় আয়ন জোরে জোরে চিৎকার করতে লাগলো। আরেকটা গান বাজা শুরু হইলে নদী এক টান দিয়ে নিজের শরীর থেকে সব কিছু খুলে ফেলে। আয়ন ভয়ে এক প্রকার কান্না করতে লাগলো। আয়ন বলে ওঠে, বউ, এসব কি করছেন? বউ, আপনাকে কি ভূতে ধরেছে নাকি? আপনি তো আমাকে ভালোবাসেন, তাহলে এমন কেন করছেন? নদীর সামনে থাকা ড্রিঙ্কসের বোতল হাতে নিয়ে আয়নকে জোর করে ড্রিঙ্কস খাওয়াই দিতে লাগলো। আয়ন বমি করতে লাগলো। নদী আয়নকে জোর করে খাওয়াই দিতে লাগলো। জোরাজুরিতে আয়নের মুখ কেটে রক্ত পড়তে লাগলো। নদী আয়নকে জোর করে নিজের কাছে নিয়ে আসলো। আয়নের শার্ট একটানে খুলে ফেলে জোর করে আয়নের উপর ঝাঁপিয়ে পড়ল। আয়নের সাথে জোর করে শারীরিক সম্পর্ক করতে লাগলো। আর নিজের ভিতরে অন্যরকম অনুভব করতে লাগলো। আইন নেশার ঘরে নদীর সাথে তাল মেলাতে লাগলো। একে অপরকে আদর করতে ব্যস্ত হয়ে গেল। আদর করা শেষ হইলে আইন অজ্ঞান হয়ে গেল। নদী মাতালের মতো উঠে বক্সের কাছে গিয়ে ভলিউম কমিয়ে দিয়ে ওইখানেই শুয়ে পড়ল। সকালে ঘুম ভাঙলে নদীর মাথা ঝিমঝিম করতে লাগলো। নদীর রুমের অবস্থা দেখে চমকে গেল। তাড়াতাড়ি বক্স বন্ধ করে দিল। নদী খাটের দিকে তাকালে দেখে আইন ভয়ে গুটিসুটি হয়ে বসে আছে। খাটের উপরে রক্ত, আইনের মুখে রক্ত লেগে আছে। নদী নিজের দিকে তাকিয়ে বলে ওঠে, আয়ান, আপনি অনেক পচা। আপনাকে ভূত ধরছে। আপনি আমার কাছে আসবেন না। আপনি আমাকে ভালোবাসেন না। আপনি রাতে আমাকে মেরেছেন। আপনি আমার কাছে আসবেন না। আয়ান এসব কি বলছো? আমি ঠিক বলছি। আপনি আমার কাছে আসবেন না। আপনি ভালো বউ না, পচা বউ। আপনি আমার কাছে আসবেন না। নদী তাড়াতাড়ি করে শাড়ি দিয়ে নিজের সাথে পেঁচিয়ে নিয়ে আয়নের কাছে গেলে আয়ন ধাক্কা দিয়ে সরিয়ে দিল। নদী আয়নের কাছে গিয়ে মুখে হাত দিয়ে বলে, আয়ান, আমি কি করছি আমি নিজেও জানি না। আমি নেশার ঘরে কি করছি আমি জানি না। আমি সজ্ঞানে কিছু করি নাই। তুমি তো ছোট, আমি তোমার সাথে সজ্ঞানে কখনোই করতে পারি না। আয়ান, তুমি আমার কথা বিশ্বাস করো। আয়ন নদীকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে কান্না করে বলে, আপনি আমার বউ না, আপনাকে ভূতে ধরছে। আমার বউ আমাকে এভাবে আঘাত করে না। আমার বউ আমাকে অনেক ভালোবাসে। আপনি অনেক নোংরা। নদী আয়নের কাছে গেলে আয়ন খাট থেকে নেমে তাড়াতাড়ি করে প্যান্ট পরে নিয়ে দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। নদী মাথায় হাত দিয়ে রাগে চুল টানতে লাগলো। নদী বলতে লাগলো, উফ, আমি এটা কি করলাম? আমার হঠাৎ করে এমন তো হওয়ার কথা ছিল না। ওরা কি ড্রিঙ্কসের সাথে কিছু মিশিয়ে দিয়েছিল নাকি? আমার রাতে কিছু মনে পড়ছে না ঠিক মতো। আমি নিজের ইচ্ছায় কিছু না করলে তো আয়ান এমন কিছু করার কথা না। আয়ান তো এসব তেমন বোঝে না। আমি ওর সাথে সত্যি এমন কিভাবে করতে পারলাম? নদীর রাগে দুঃখে কান্না করতে লাগলো। নদী তাড়াতাড়ি করে আলমারি থেকে শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেল। আয়ন এইদিকে একটা রুমে ঘরবন্দি হয়ে থাকতে লাগলো আর ভয়ে বলতে লাগলো, আম্মু, তুমি কোথায়? আমার অনেক ভয় লাগছে। বউ আমাকে মেরে ফেলবে। নদী ওয়াশরুম থেকে বের হয়ে রুম থেকে বের হয়ে আয়নকে খুঁজতে লাগলো। গুনগুন আওয়াজে নদী দরজায় ধাক্কা দিতে লাগলো। নদী বলতে লাগলো, আয়ান প্লিজ দরজা খুলো। আই এম সরি। আয়ান, ওই আয়ান, দরজা খোলো না। আয়ান,
আমি আর তোমার সাথে খারাপ কিছু করব না। আয়ান দরজা খোলো, আয়ান প্লিজ দরজা খোলো। না, আমি দরজা খুলবো না। আমাকে মেরে ফেলবেন। আপনি আমার বউ না, আপনি ভূত। আয়ান প্লিজ দরজা খোলো, আমি প্রমিস করছি তো আর এমন করব না। প্লিজ দরজা খোলো, আমার কথাটা শোনো প্লিজ, এমন করো না। দরজা খোলো আয়ান, তোমার তো স্কুল আছে, তাড়াতাড়ি দরজা খোলো আয়ান। নদীর কথাই আয়ন দরজা খুলল না। নদী অনেকক্ষণ ধরে চেষ্টা করতে লাগলো। নদী এক পর্যায়ে দরজার সামনে বসে কান্না করতে লাগলো। হঠাৎ করে আয়নের আম্মু চলে আসলো। নদী আয়নের আম্মুকে দেখে বলে ওঠে, খালামণি আয়ানকে দরজা খুলতে বলো না। আয়ানকে কখন থেকে ডাকছি, ওই দরজা খুলছে না। কি বলিস দরজা খুলছে না মানে? আয়ান, এই আয়ান বাবু, দরজা খোল। আয়ন ওর আম্মুর কণ্ঠ শুনে দৌড়ে এসে দরজা খুলে বের হয়ে ওর আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আম্মু, বউকে পচা ভূত ধরছে। আয়ান, কি বলছিস? কি হয়েছে? শান্ত হ। কি হয়েছে বল আমাকে। আম্মু, বউ রাতে আমাকে জোর করে পচা পানি খাওয়াই দিয়েছে। আমার মুখের কি অবস্থা করছে দেখো। বউকে পচা ভূত ধরছে। বউ গানে তালে তালে। আয়ন ওর আম্মুকে সব কিছু খুলে বলতে লাগলো। আয়নের আম্মু রেগে আয়নকে থামিয়ে দিয়ে নদীর গালে সজোরে থাপ্পড় মেরে দিল। নদী গালে হাত দিয়ে অসহায়ভাবে তাকালে আয়নের আম্মু বলে ওঠে, তোকে আমি আগেই বলে রেখেছিলাম, আমার ছেলে ছোট, যে পর্যন্ত বুদ্ধি হবে না, বড় হবে না, সেই পর্যন্ত ওর সাথে কোনো নোংরামি করবি না। তোর কি বুদ্ধির লোভ পেয়েছে? তুই কোন হিসাবে ওর সাথে এইসব করছস? ওকে কতটা ভয় পাওয়াই দিছস? মুখ কেটে পর্যন্ত ফেলছস। বাসায় একা রেখে যেতে না যেতে আয়নের সাথে এইসব করতে লজ্জা লাগলো না তোর? তুই তো আমার ছেলের 4 বছরের বড়, তারপরও নিজেকে কন্ট্রোল করতে পারলি না? খালামণি আমার কথাটা শোনো। কি শুনবো? হ্যাঁ, তুই এত নিচে কিভাবে নামতে পারোস? তুই না এত বড় গলায় বলেছিলি, খালামণি আয়ান বড় হোক, বুদ্ধি হইলে আমি আমার অধিকার বুঝে নেব, আপাতত আমি ওর খেয়াল রাখবো, ওই তো আমার কথা মতো চলে। তুমি তো অফিসে থাকো, তোকে আমি বিশ্বাস করে আমার ছেলের সাথে বিয়ে দিলাম, আর দিন শেষে আমার ছেলের এই হাল করলি। আয়নের আম্মুর কথা শুনে নদী নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে চিল্লাইয়ে বলে ওঠে, আমার জামাই আমি 100 বার এমন করব। আমার বিয়ে যখন হয়েছে তখন আমি 100 বার করব। ছেলেকে আঁচলে বেঁধে গাধা বানিয়েছ, এখনো মায়ের আঁচল ধরে বসে থাকে। ওর বয়সের ছেলেরা 10-12টা প্রেম করছে, আর তুমি ওকে একটা গাধা তৈরি করছো। আর এত কথা শোনাচ্ছ, ওই আমার হাজবেন্ড, আমি ওর সাথে যা ইচ্ছা করতে পারি, আমার সম্পূর্ণ অধিকার আছে। নদীর কথা শুনে আয়নের আম্মু সজোরে গালে থাপ্পড় মেরে বলে, জাস্ট শাট আপ নদী, একদম চুপ, এখান থেকে বের হয়ে যা। আয়নের আম্মুর কথা শুনে নদীর রাগ আরও বেড়ে গেল। নদী চিল্লিয়ে বলে ওঠে, কি, আমাকে বের হয়ে যেতে বললে? ওকে, আমি চলে যাচ্ছি। আর কোনো দিনও আমি এই বাড়ি কেন, তোমার ছেলের সামনে আমি আসবো না। আমি আমার স্বামীর সাথে যা ইচ্ছা করতে পারি। যেখানে এমন ব্যবহার করছো যেন আমি পরপুরুষের সাথে করছি, আমিও থাকতে চাই না। অনেক করছি। আমি তো মেয়ে, আমারও মন আছে, আমার অনুভূতি আছে, নিজের স্বামীর সাথে পার্সোনালভাবে থাকাতে। আজ এত কথা শুনতে হইল, থাপ্পড় খেতে হইল, আমাকে বের হয়ে যেতে বললে। তুমি তোমার ছেলেকে নিয়ে থাকো, আমি আর কোনো দিনও আসবো না। বের হয়ে যা, তোকে কে আটকিয়ে রাখছে? নদী রেগে আয়নের গালে থাপ্পড় মেরে দিয়ে বলল, মায়ের আঁচল ছেড়ে বাহিরের দুনিয়াটা দেখ। আর চলে যাচ্ছি, থাক তুই তোর মাকে নিয়ে। নদী রেগে গজগজ করতে করতে বের হয়ে গেল। আয়ন গালে হাত দিয়ে নদীর দিকে তাকিয়ে থাকতে লাগলো। আয়ন ওর আম্মুকে জড়িয়ে ধরে নদীর চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকতে লাগলো। 6 বছর পর। আম্মু, এই আম্মু, কি হয়েছে? এত চিল্লাইয়া বাড়ি মাথায় তুলছিস কেন? টাকা দাও, বাইকে তেল তুলতে হবে আর বন্ধুদের ট্রিট দিতে হবে। কিসের ট্রিট? গতকাল বাইক রেসিং প্রতিযোগিতা দিয়েছিলাম, ওইখানে 10,000 টাকা পেয়েছিলাম। ওরা ট্রিট চেয়েছিল, বাট আমি এতিমখানায় দিয়ে দিয়েছি। আমার কাছে কোনো টাকা নাই ওদের খাওয়ানোর মতো। 10,000 টাকার জন্য নিজের জীবন বাজি ধরতে হবে নাকি? উফ আম্মু, এত কথা বলো না তো। টাকা দিতে বলছি, টাকা দাও। খেয়ে নে, আমি টাকা নিয়ে আসছি। না, খাবো না। তুমি টাকা নিয়ে আসো, আমার লেট হয়ে যাচ্ছে। যাচ্ছি।
আয়নের আম্মু চলে গেল। আয়ন ফোনটা পকেট থেকে বের করে কল রিসিভ করলো। আয়ান, কোথায় রে তুই? সবে অপেক্ষা করছি, আসবি কখন? আরে ভাই, 5 মিনিট লাগবে। 5 মিনিট? আবার কত ঘন্টা যে লাগাবি? বেশি কথা বলিস না, অপেক্ষা করার কথা অপেক্ষা কর। ভাই, নতুন ম্যাম চলে আসবে, ওনাকে বরণ করতে হবে, বুঝার চেষ্টা কর। স্যার রেগে যাচ্ছে কিন্তু। ওই স্যারের মেয়েকে বিয়ে করতে হবে। স্যারের রাগ দেখালে ওর মেয়েকে ধরে কয়েকটা দিব। তুলি জানলে না তোর মাথার চুল ছিঁড়ে ফেলবে। আরে মজা করছি, আচ্ছা ভাই আমি আসছি। আয়ান কল কেটে দিয়ে ওর আম্মু থেকে টাকা নিয়ে বাইকের চাবি হাত দিয়ে ঘোরাতে ঘোরাতে চলে গেল। আয়নের আম্মু বলে ওঠে, ছেলেটা একদম রসাতলে চলে গেল। ফাজিলগুলোর সাথে থেকে থেকে ফাজিল হয়ে গেছে। বেশি করে মাথায় তুলো আরো। তোমার ছেলে আগের আয়ান নেই, যথেষ্ট বড় হয়ে গেছে, নিজের মতো করে চলতে শিখে গেছে। তোমার আঁচলে থাকার মানুষই আর নেই। শুধু শুধু নদী আপুকে এ বাসা থেকে বের করে দিয়েছিলে। চুপ কর, আয়ান শুনে ফেললে ওর সব কিছু মনে পড়ে যাবে। মনে পড়ার কি আছে? আমি 100% শিওর নদী আপুকে ওর ভালো করে মনে আছে। ও তোমার সামনে কিছু বলে না তাই। চুপ থাক তুই। আতিয়া আর কিছু বলল না। আইন বাইক নিয়ে সোজা ভার্সিটিতে চলে গেল। বাইক রেখে দৌড়ে গিয়ে তাড়াতাড়ি করে চলে গেল। রাকিব বলে ওঠে, শালা, এখন কি কাজ? ম্যাম চলে এসেছে অলরেডি। ফুল দিয়ে আসি। আইন ফুলের তোড়া নিয়ে যেতে লাগলো। ওর পিছন পিছন ওর ফ্রেন্ডরাও যেতে লাগলো। আইন রুমের সামনে গিয়ে বলতে লাগলো, ম্যাম আসবো? আইন কথাগুলো শুনে ইশারা করলে সবাই ঢুকে পড়লো। আইন ভিতরে ঢুকে বলে, স্বাগত ম্যাম। আয়নের কথা শুনে ম্যাম ঘুরে ফুল নিতে যাবে, সাথে সাথে ম্যাম থমকে গেল। আয়ন হাসি মুখে হাত দিয়ে বলে, সরি ম্যাম, আপনাকে আমার বরণ করার কথা ছিল, রাস্তায় জ্যাম থাকায় লেট হয়ে গেছে। সমস্যা নাই, ধন্যবাদ। ওয়েলকাম ম্যাম। ওকে, আপনারা আসতে পারেন। ওকে ম্যাম। আয়ন ওর ফ্রেন্ডদের নিয়ে বের হইল। আয়ন বের হইলে রাকিব বলে ওঠে, ম্যাম কি জোশ দেখতে! হ্যাঁ, যা ফিগার, আমার রাতে ঘুম কেড়ে নিবেই ম্যাম। শালা লুচ্চামি কমা, ওনার নাকি বাচ্চা আছে, মনটা ভেঙে গেল। বাট ওনার স্বামীর সাথে থাকে না। বাহ, তাহলে সুযোগ কাজে লাগানো যায়। খেয়ে ছেড়ে দিবি নাকি? আয়ন রাকিবের দিকে ভিলেন মার্কা হাসি দিয়ে বলে, পটাতে হবে, পটাতে পারলে ম্যামের সাবজেক্ট পাশ করা যাবে। তোর আম্মু জানে স্ট্রোক করবে। ওই পিচ্ছি শোন, আয়ন জুনিয়রও একটা ছেলেকে ডেকে বলে, আমার বাইক নিয়ে গিয়ে ফুল টাঙ্কি পেট্রোল ভরে নিয়ে আসবি, আর যা বাঁচবে তুই নিয়ে নিস। আয়নের কথাই ছেলেটা খুশি হয়ে বলে, ওকে ভাইয়া, আজকেও কি সেই আগের দোকান থেকে নিয়ে আসবো? আয়ন বাইকের চাবি আর টাকা দিয়ে বন্ধুদের নিয়ে ছাদে চলে গেল। সিগারেট ধরিয়ে ফুকাতে লাগলো আর ওর বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগলো। রাকিব বলে ওঠে, এই চল, নতুন ম্যামের ক্লাস আছে। ওয়েট কর, সিগারেট শেষ করি। আয়ন সিগারেট শেষ করে সবার সাথে নিচে চলে গেল। ক্লাসের সামনে গেলে দেখে নদী ক্লাস নিচ্ছে। আয়ন বলে ওঠে, ম্যাম আসতে পারি কি? আয়নের কথা শুনে নদী থমকে গেল। আয়নের দিকে তাকে ইশারা করলে ওরা ক্লাসের ভিতরে চলে গেল। আয়ন বসে একটা মেয়ের সাথে ফ্ল্যাট করতে লাগলো। নদী আয়নের দিকে আর চোখে মাঝে মাঝে তাকিয়ে দেখতে লাগলো। আয়নের দিকে হুট করে ডাস্টার দিয়ে ঢিল মারলে আয়ন সাথে সাথে ক্যাচ ধরে ফেলে। নদী বলে ওঠে, এই ছেলে ওঠো, ম্যাম আমাকে কিছু বলবেন? একদম লাস্টে গিয়ে বসো। ম্যাম এখানে বসলে কি সমস্যা? এখানে তো সিট আছে। কান ধরে দাঁড়িয়ে থাকতে চাও নাকি? পেছনে গিয়ে বসবে। নদীর কথা শুনে আয়ন অপমানিত বোধ করলো। আয়ন সোজা সবার পিছনে গিয়ে বসলো। নদী ক্লাস করাতে লাগলো। আয়ন মনে মনে ভাবতে লাগলো, ম্যামের বাচ্চা, একবার পটিয়ে নেই, এমন শিক্ষা দিব না আমাকে সবার সামনে অপমান করা বের করব। আয়নের চোখে রাগ দেখে নদী কিছু না বলে ক্লাস শেষ করে চলে গেল। আয়ন ক্লাস থেকে বের হয়ে দৌড়ে বাহিরে গেল। আয়ন নদীর পিছন পিছন যেতে লাগলো। নদী আয়নের উপস্থিতি টের পেয়ে সোজা পিছনে ঘুরলে। আয়ন লজ্জা পেয়ে গেল। আয়ন অন্যদিকে তাকিয়ে দেখতে লাগলো। নদী বলে ওঠে, এই ছেলে কিছু বলবে? না মানে ম্যাম, আপনার মুখের মাস্কটা কোথা থেকে নিয়েছেন? আমার অনেক পছন্দ হয়েছে। কি? যা শুনছেন ওইটাই। তুমি কি মেয়ে যে মেয়েদের মাস্ক পরবে? না, মেয়ে কেন হতে যাব?
আপনার মুখের মাস্ক কোন জায়গা থেকে কিনছেন সেটা বলেন, আমি তাহলে ওইখান থেকে একটা পছন্দ করে কিনবো। সব দোকানে পাওয়া যায়, ফাজলামি করো আমার সাথে, থাপ্পড় দিয়ে ঘুরিয়ে দেব। ম্যাম, আমি আপনার সাথে কি খারাপ ব্যবহার করছি? আপনি আমাকে থাপ্পড় দিতে চাচ্ছেন? আসলে সুন্দরী মেয়েদের ভাব বেশি। অ্যান কথাগুলো বলে চলে গেল। তখন পিছন থেকে তুলি এসে বলে, ম্যাম, আয়ান মনে হয় আপনার উপর ফিদা হয়ে গেছে। ম্যাম, ওই আপনাকে পটানোর চেষ্টা করবে, একদম ওকে পাত্তা দিবেন না। এসব কি ধরনের কথা? আমি ওর শিক্ষিকা, আমাকে পটানোর চেষ্টা করবে মানে? ম্যাম, ওর যাকে ভালো লাগে তার পিছনেই লাগে। সিনিয়র নাকি জুনিয়র ওটা দেখার ওর সময়ই নাই। কি? ওর ফ্যামিলি জানে? না ম্যাম, আপনাকে এই কথা বললাম, ওকে বলেন না। ও জানতে পারলে আমার পিছনে লাগবে। ওকে, তুমি যাও। নদী হাঁটতে লাগলো আর ভাবতে লাগলো। এত জঘন্য হয়েছে, এখন ছেলেকে সামলাতে পারে না। ঠিক হয়েছে, আস্তে আস্তে আরো খারাপ হয়ে যাক। আমি তো এটাই চাই। নদী নিজের কক্ষে চলে যায়। আয়ন জুনিয়র ওই ছেলেটার থেকে বাইকের চাবি নিয়ে নিল। আইসক্রিম কিনে বাইকের পর বসে খেতে লাগলো আর ভাবতে লাগলো। ম্যামের কণ্ঠ কেমন যেন চেনা চেনা লাগে। ম্যামকে দেখে হঠাৎ কেমন আপন আপন ফিল হচ্ছে কেন? ধুর, কী ভাবি, উনি কেন আপন কেউ হবে? হয়তো প্রেমে পড়ছি নাকি? আয়ন কথাগুলো ভাবতে লাগলো আর আইসক্রিম খেতে লাগলো। হঠাৎ করে তুলে এসে হাত থেকে আইসক্রিম নিয়ে খেতে লাগলো। আয়ন ভুরু কুচকে তাকিয়ে বলে, কী রে, ছেঁচড়া আইসক্রিম খাবি বললে হয়, আমার হাত থেকে কেড়ে নিলি কেন? তোর ঠোঁটের ছোঁয়ায় আইসক্রিমের মজাই আলাদা। যা লুচ্ছি, পার্টিতে ইনভাইট তো করলি না। ছেলেদের শুধু মেয়ে মানুষ নিয়ে কট খেয়ে বিয়ে হয়ে যাক, তাই না? আমাকে নিতে পারোস। না, আচ্ছা একটা কথা বলতো, তোর বাপের সমস্যা কি এত রাগ দেখায় কেন? আব্বুর ধারণা তুই আমাকে খারাপ করে ফেলেছিস। হা হা, মেয়ে তো ভালো, গুন্ডা প্রো ম্যাক্স, আমার আবার নষ্ট করতে হবে? ওইটাই তো, আমরা সবাই জানি কে কেমন। বাবা মা কি আর এইসব জানে? এই যেমন তুই এত মেয়ের সাথে রিলেশন করে ছেড়ে দিলি, তোর মা বোন কি জানতে পারছে? তারা জানে তুই শুধু বন্ধুদের সাথে থাকোস। আসলেই তো তুই আমাদের সাথে না এহো সময়ে এহো গার্লফ্রেন্ড নিয়ে থাকিস। আচ্ছা একটা কথা বলতো। কি কথা? থাক কিছু না। আচ্ছা শোন, রেস্তোরাঁ আসিস যেখানে আমরা আড্ডা দিই। ওকে। অ্যান বাইকে উঠে বাইক নিয়ে সোজা বের হয়ে গেল। সন্ধ্যার দিকে অ্যান রেস্তোরাঁয় চলে গেল। ওর বন্ধুদের সাথে বসে খাবার অর্ডার দিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগলো। আয়নের চোখে একটা মেয়ে পড়লে অ্যান বলে ওঠে, তোরা বসে, আমি আসছি। অ্যান উঠে সোজা মেয়েটার সামনে গিয়ে বসলো। ওর ফ্রেন্ডরা দেখে বুঝতে পারলো কি হতে যাচ্ছে। অ্যান মেয়েটাকে বলে ওঠে, কি ব্যাপার, আপনি আমার দিকে বারবার তাকাচ্ছিলেন কেন? আমার চোখ আমি যার দিকে ইচ্ছে দেখাবো, সেখানে আপনার কি সমস্যা? আমার 100% সমস্যা আছে। আপনি আমার দিকে কেন তাকাচ্ছিলেন সেইটা বলেন। আমার খেয়ে দিয়ে কাজ নাই, আপনার দিকে তাকাতে হবে। আমি নিজের চোখে দেখেছি আর আপনি বলেন তাকান নাই? আপনার ভুল হয়েছে। আমার মোটেও ভুল হয় নাই। আপনি আমার দিকে কেন তাকিয়েছেন? আপনি না তাকালে তো আমি তাকাতাম না। রাইসার সামনে কফি আসলে রাইসা কফিতে এক চুমুক দিয়ে বলে, এভাবে তাকিয়ে আছেন কেন? অ্যান রাইসার হাত থেকে কফি নিয়ে ওর ঠোঁট রাখার জায়গায় ঠোঁট রেখে চুমুক দিয়ে বলল, আহ কি স্বাদ। অ্যান কথাটা বলে রাইসা রেগে বলে ওঠে, আপনি আমার কফিতে মুখ লাগালেন কেন? আমার দিকে তাকিয়ে থাকার শাস্তি। রাইসা আয়নের সাথে ঝগড়া করতে লাগলো। হঠাৎ করে পিছন থেকে একটা বাচ্চা এসে বলে ওঠে, আন্টি। কথাটা বলে রাইসাকে জড়িয়ে ধরলো। রাইসা বাচ্চাটাকে কোলে নিয়ে কপালে চুমু দিয়ে বলে, আম্মু, তুমি এখানে কি করো? কার সাথে এসেছো? আর এই মিয়া, চুপ করবেন? হাই কিউটি। অ্যান বাচ্চা মেয়েটার গাল ধরলে বাচ্চা মেয়েটা এক ঝটকায় সরিয়ে দিয়ে বলে, স্টুপিড মেয়ে, মানুষের গায়ে হাত তুলতে লজ্জা করে না? অ্যান তো ভ্যাবাচাকা খেয়ে গেল। অ্যান হেসে বলে, তুমি তো বাচ্চা মেয়ে। অ্যানের কথা শুনে বাচ্চা মেয়েটা বলে ওঠে, আমি বাচ্চা তো কি মেয়ে তো নাকি? আপনাকে কি আমি চিনি না? আপনি আমাকে চেনেন? বাবা এতটুকু পিচ্চির কথায় এত তেজ? অ্যানের কথায় বাচ্চা মেয়েটা রেগে গেল।
হঠাৎ করে একজন এসে বসে কিছু বলবে আয়ন চমকে গেল। বাচ্চা মেয়ে আয়রা বলে ওঠে, আম্মু দেখো, এই ছেলেটা একদম স্টুপিড, আমাকে চেনে না, আমাকে টাচ করে। আয়ন চেয়ার থেকে উঠে পড়ল। আয়ন কাঁপা কাঁপা কণ্ঠে কিছু বলবে, তখনই তুলি বলে ওঠে, বেবি আমাকে কেমন লাগছে? ছাড়, কচুর মতো লাগছে। রাইসা আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? এই বেয়াদবকে চিনো নাকি? আমার ফ্রেন্ড, এই বদমাইশ সব জায়গায় ফ্ল্যাট চলে না। রাইসা আপু আমার বড় ভাইয়ের গার্লফ্রেন্ড। আপু ও আমার বন্ধু আয়ান, ওর হয়ে ক্ষমা চাচ্ছি। আয়ান চল এখান থেকে। তুলি আয়নকে টেনে নিয়ে যেতে লাগলো। আয়ন নদীর দিকে এক পলকে তাকিয়ে আছে। নদী আয়নের দিকে না তাকিয়ে আয়রার সাথে কথা বলতে লাগলো। তুলি আয়নকে বসিয়ে দিলে খাবার চলে আসলো। আয়ন নদীর দিকে তাকিয়ে থাকতে লাগলো। আয়ন মনে মনে ভাবতে লাগলো, উনি বিয়ে করেছে, উনি দেশে এসেছে কবে, ওনার মেয়েও হয়েছে। আয়ন কথাগুলো ভাবতেই বুকের বাম পাশে চাপা কষ্ট অনুভব করতে লাগলো। আয়ন আয়রা আর নদী দুষ্টামি দেখতে লাগলো। তুলি বলে ওঠে, আয়নের বাচ্চা, ভয়া জানলে তোর খবর আছে। তার হবু বইয়ের দিকে তাকানো বন্ধ কর। আয়ন কিছু না বলে চোখ সরিয়ে নিয়ে খাবার খেতে লাগলো। আয়ন হুট করে চুপ হওয়া দেখে সবে অবাক হয়ে গেল। আয়ন ওদের চলে যাওয়া দেখে আয়ন বলে ওঠে, এখানে বিল দিয়ে গেলাম, যা লাগে বিল দিয়ে দিস। আর ক্লাবে যাব না আজকে। আয়ন কথাগুলো বলে তাড়াতাড়ি করে রেস্তোরাঁ থেকে বের হয়ে গেল। নদীর গাড়ির পিছন পিছন বাইক নিয়ে যেতে লাগলো। আয়রা বলে ওঠে, আম্মু এই পচা ছেলেটা আমাকে পেছন পেছন আসছে। আয়রার কথা শুনে পিছনে তাকাতেই দেখে আয়ন আসছে। নদী সোজা বাসার দিকে যেতে বলল ড্রাইভারকে। আয়ন ওদের পিছন পিছন যেতে লাগলো। নদীদের গাড়ি একটা বাসার ভিতর ঢুকলে আয়ন জোরে টান দিয়ে বাইক নিয়ে ঢুকে পড়ল। নদী গাড়ি থেকে বের হয়ে বলে, এই ছেলে কি সমস্যা? বাসার ভেতরে কেন ঢুকলে? আপনার সাথে আমার কথা আছে। আমার কোনো কথা নেই। বের হয়ে যাবে নাকি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব? না, যাব না। আয়ন বাইক রেখে দৌড়ে সদর দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল দিতে লাগলো। কাজের মহিলা দরজা খুলে আয়নকে কিছু বলার আগে আয়ন সোজা ভিতরে ঢুকে পড়ল। বাসার ভিতরে ঢুকতেই দেখে ওর খালা খালু সাথে একটা লোক বসে আছে। আয়নকে লোকটা বলে ওঠে, এই ছেলে কে তুমি? আপনি কে? আমার হাজব্যান্ড রনি চৌধুরী। আয়নের মন ভেঙে গেল। আয়ন নদীর আম্মুর দিকে তাকিয়ে বলে, খালামণি, উনি না দেশের বাইরে গেছে আর আসবে না, তাহলে এখানে কি করে? আর ওনার যে মেয়ে, তাকে দেখে তো মনে হচ্ছে 4 বা 5 বছরের বাচ্চা। আমার সাথে ডিভোর্স না দিয়ে অন্য জায়গায় বিয়ে করলেন, এটা তো অন্যায়। কিসের অন্যায়? ডিভোর্স দিয়ে চলে যা। তোর জন্য কি আমার মেয়েকে ঘরে বসিয়ে রাখবো নাকি? তুই ডিভোর্স দিয়ে যা, আমার রনির সাথে নদীর বিয়ে দিয়ে দিব। বিয়ে দিয়ে দিবেন তার মানে? ওনার বিয়ে হয় নাই, আর ওই পিচ্ছি আমার মেয়ে। নদীর আম্মু চুপ হয়ে গেল। নদীর রাগী লুক নিয়ে তাকালো। নদী বলে ওঠে, এই তোর কিসের মেয়ে রে? আয়রা শুধু আমার মেয়ে, আর কারো মেয়ে না। আমার আর নদীর মেয়ে। অ্যান্ড সোফায় বসে পায়ের পর পা তুলে হাসতে হাসতে বলে, শার্টের কলার টেনে ভিলেনের মতো হাসি দিয়ে বলে, উফ মেরি জান, নাটক কম করো। আমাকে কি সেই ক্লাস 8 পড়া সেই আয়ান মনে হয় নাকি? যদি ভেবে থাকো আমি সেই আগের আয়ান আছি যে যা বুঝাবে তাই বুঝবো, তাহলে সব থেকে বড় ভুল। যদি আয়রা আমার মেয়ে নাই হয়, তাহলে ডিএনএ পরীক্ষা করলে তো কোনো সমস্যা থাকার কথা না, তাই না? যদি প্রমাণ হয় আয়রা আমার মেয়ে না, তাহলে আমি সুন্দরভাবে চলে যাব। আর যদি প্রমাণ হয় আমার মেয়ে, তাহলে তো আমার মেয়েকে সাথে বউকে তুলে নিয়ে যাব। মামার বাড়ির আবদার পাইছস? এখান থেকে বের হয়ে যা। রনি, গার্ডকে ডেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে বলো। কাউকে লাগবে না, আমি নিজেই বের করছি। রনি আয়নকে ধরতে যাবে। অ্যান সাথে সাথে এক হাত দিয়ে ধরে রনিকে ঘুরিয়ে পাশে বসিয়ে দিয়ে রোমান্টিকভাবে রনির দিকে এগিয়ে গিয়ে আঙ্গুল দিয়ে মুখে হাত বুলিয়ে দিতে দিতে বলে, বাচ্চা মানুষ এভাবে বড়দের মাঝে আসতে নাই। আমার মেয়ে, বউ, তাদের সাথে কথা বলছি। আমাকে ছাড় বলছি। আয়ন কলার ধরে টান দিয়ে তুলে দিয়ে সামনের সোফার দিকে ধাক্কা মেরে দিল। আয়ন নদীর দিকে তাকিয়ে বলে, ডিএনএ পরীক্ষা না করা পর্যন্ত আমি এখান থেকে যাব না।
আমার বিশ্বাস ওই আমার মেয়ে। হ্যাঁ তোর মেয়ে তো কি হয়েছে, আমি আমার মেয়েকে তোকে দিব তুই ভাবলি কিভাবে? তুই তো একটা লুচ্চা, তুই আবার মেয়ে নিয়ে কি করবি? তোর মেয়ে জানলে আমার মেয়ের জীবন শেষ হয়ে যাবে। তোর মেয়ে জানলে আমার মেয়ের জীবন শেষ হয়ে যাবে। সবাই বলবে ওই যে লুচ্চার মেয়ে যাচ্ছে। আর আমার মেয়েকে আমি তোকে জীবনেও দিব না। তুই তোর মায়ের আঁচল ধরে থাক, আমাদের মাঝে আসবি না দয়া করে। নদীর কথা শুনে আয়রা বলে ওঠে, এই আম্মু, এই লোকটা আমার আব্বু? এই আপনি তো পচা আব্বু, আপনি একদম ভালো না। আপনি আমার আম্মুকে কষ্ট দেন, আপনি আমাকেও কষ্ট দিয়েছেন। আপনি এখান থেকে যান, আমার আম্মু অনেক কষ্ট পাচ্ছে। আয়রার কথা শুনে আয়ন আয়রার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে কান ধরে বলল, আমাকে ক্ষমা করে দাও আম্মু। আয়রাকে আয়ন কোলে নিতে চাইলে আয়রা ওর আম্মুর চোখের পানি দেখে আয়নকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে, একদম আমার টাচ করবেন না, আপনি পচা আব্বু। আয়রা কথাগুলো বলে দৌড়ে রনির কাছে চলে গেল। আয়নের চোখের কোণায় পানি জমা হইলে নদী হেসে বলে, হাহা, ওই আমার মেয়ে, লাভ নাই আমার মেয়ের কাছে এসে। আমার মেয়েকে আমি সেইভাবেই গড়িয়ে তুলেছি। আমার চোখের পানি ওই কখনোই সহ্য করতে পারে না। যত তার প্রিয় কেউ হোক, আমার চোখে যদি পানি তার জন্য পড়ে, সে কখনোই তাকে কাছে আসতে দেয় না। আয়ন চোখের কোণার পানি মুছে উঠে মিষ্টি করে হেসে বলে, আমার মেয়ের মন তো আমি জয় করবই, ওর মুখ থেকে আমি ভালো আব্বু ডাক শুনবই। আমি এখান থেকে ওকে নিয়ে চলে যাব। পালানোর চেষ্টা করে কোনো লাভ হবে না। আমার লোক সব সময় তোমাদের চোখে চোখে রাখতে, মাই ডিয়ার মিষ্টি রাগি বউ। আয়ন নদীর গালে কিস করে দিয়ে চলে যেতে নিল। নদী রেগে কিছু বলার আগেই আয়ন পিছনে ঘুরে বলে, আমাদের কলেজে ম্যাম তুমি, তাই না জান? তোমার কণ্ঠ শুনে বুঝে গেছি আমার জন্য মাস্ক পরে গেছো। যাই হোক, আমার ভয়েই যেও, তোমাকে দারুণ লাগে। আমিও চাই না আমার বউকে কেউ দেখুক। যান, শাড়ি না পরে বোরকা পরে যাও। চুপ কর, আমি আগামীকাল পাতলা শাড়ি পরে যাব। সাহস থাকলে এসে দেখো কি হাল করি। কি করবি তুই? হ্যাঁ, আসলে বুঝতে পারবে। আর হ্যাঁ, এটা কার বাসা? যার হোক, তোর কি সমস্যা? সকালে আমার মেয়ে ভার্সিটিতে যেন পাই, প্রতিদিন আমার মেয়েকে নিয়ে যাবে। ওকে যান। মায়ের গর্ভ আজ এই অবস্থায়, বড়দের সম্মান করতে জানে না। মাই ডিয়ার খালামণি, সময় হোক তোমাদের ব্যবস্থা আমি নিব। আর বউ আয়রাকে নিয়ে যদি প্রতিদিন ভার্সিটিতে না আসেন, তাহলে আমি ভার্সিটির ছুটির পর এখানে চলে আসব, প্রতিদিন জ্বালাতে চলে আসব। কি করছিস তুই আমাদের? সময় হোক। আয়ন কথাগুলো বলে চলে গেল। আয়ন পিছনে ঘুরে আয়রাকে দেখতে লাগলো। আয়নের খুশিতে চোখে পানি চলে আসলো। আয়ন আয়রাকে টাটা দিয়ে আয়রা অন্যদিকে ঘুরে রনির সাথে খেলতে লাগলো। আয়ন বাইকে উঠে বের হয়ে গেল। আয়ন খুশিতে ভাবতে লাগলো, আয়রা আমার মেয়ে, মাশাল্লাহ, আমার মেয়েটা এত পটু হয়েছে, মায়ের মতোই হয়েছে। আয়নের মুখে কোণায় হাসি ফুটে উঠল। আয়ন বাইক নিয়ে সোজা বাসে চলে গেল। আয়নের আম্মু বলে ওঠে, তুই নদীর সাথে দেখা করতে গেছিলি? হ্যাঁ। নদীর আম্মু আমাকে কতগুলো কথা শোনালো, তোর কোনো হিসাব আছে? তুই বারবার আমাকে ছোট কেন করছিস? তোমার বোন, তুমি বুঝে নাও। আমাকে এসব কেন বলছো? আয়নের আম্মু রেগে কিছু বলতে যাবে, আয়ন পাত্তা না দিয়ে সোজা সিঁড়ি বেয়ে রুমে চলে গেল। আয়ন বাইকের চাবি রেখে ফোনটা চার্জে দিয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে সোজা খাটে শুয়ে পড়ল। আয়নের চোখের সামনে আয়রার চেহারাটা ভাসতে লাগলো। মুখের কোণায় হাসি ফুটে উঠল। আয়ন উঠে পড়তে বসলো। পড়া শেষ করে ফেসবুকে ঢুকে দেখে ওর গার্লফ্রেন্ডটা সব SMS দিয়েছে। আয়নের কারোর SMS-এর উত্তর দিতে ভালো লাগলো না, অফলাইনে হয়ে গেল। আয়নের আম্মু খেতে ডাকলে আয়ন বলে ওঠে, আম্মু খাবো না, ঘুমাবো, লাইটটা অফ করে দিয়ে যাও। আয়নের আম্মু রুমে লাইট অফ করে দিয়ে চলে গেল। আয়ন ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে দেখে ভার্সিটিতে যাওয়ার সময় হয়ে গেছে। আয়ন লাফ দিয়ে উঠে তাড়াতাড়ি করে ওয়াশরুম চলে গেল। ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। ব্যাগ নিয়ে বাইকের চাবি নিয়ে দৌড়ে নিচে গেল। আয়নের আম্মু ডাকলে আয়ান বলে ওঠে, সময় নাই। আয়ান তাড়াতাড়ি করে বাইক নিয়ে বের হয়ে গেল। বাইক নিয়ে সোজা ভার্সিটিতে চলে গেল। ভার্সিটিতে গিয়ে বাইক থামালো। আয়ান তাড়াতাড়ি করে ক্লাসে চলে গেল। ক্লাসে যেতে দেখে তুলির সাথে আয়রা বসে আছে। আয়ানকে দেখে আয়রা বলে ওঠে, আপনি এখানে কি করেন?
তোমার স্টুপিড আঙ্কেলও এখানে পড়ে? মামুনি কেমন আছো? আয়নের কথা শুনে বলে, ভালো, আপনার সাথে কথা বলবো না, বিরক্ত করেন না, ক্লাস করতে দেন। আয়ান আয়রার কথা শুনে সবে হাঁ হয়ে গেল। আয়ান পাশের সিটে বসলো, তুলে মিটিমিটি করে হাসতে লাগলো। আয়ান মাথায় ঠাস করে একটা থাপ্পড় মারলে তুলে মাথায় হাত বুলিয়ে বলতে লাগলো, আহ বদমাইশ বিলাই, মারলি কেন? হাসোস কেন? বিড়াল কোথাকার। হচ্ছেটা কি? সরি ম্যাম। আয়ন তুলি চুপ করে গেল। আয়ন ব্যাগ থেকে চকলেট বের করে আয়রার দিকে এগিয়ে দিলে আয়রা আস্তে আস্তে বলে, আমি আপনারটা খাবো না, আপনি পের বয়। তুলি বলে ওঠে। আয়রা বলে, আয়ান ভালো, তুমি ওকে ভুল বুঝছো। নাও, আঙ্কেল দিয়েছে। আম্মু আই এম সরি, আর ব্যাড বয় হয়ে থাকবো না। নাও তুমি। না আম্মু বকা দেবে। কথাগুলো বলে অন্যদিকে ঘুরে তাকালো। আয়ন চকলেট ব্যাগে রেখে দিয়ে ক্লাস করতে লাগলো আর মনে মনে ভাবতে লাগলো। পুরো মায়ের মতো হয়েছে, যা বলবে ওইটাই। আয়ন কথাগুলো ভাবতে লাগলো। হঠাৎ করে নদী চক আয়নের দিকে ছুঁড়ে মারলে। আয়ন ভাবনার জগৎ থেকে বের হয়ে কপালে হাত বুলাতে বুলাতে বলে, কি হয়েছে ম্যাম, এভাবে মারলেন কেন? কখন থেকে ডাকি, কানে শোনো না? এখানে কি ফাজলামি করতে এসেছো নাকি পড়াশোনা করতে? সরি। এটা সলভ করো। আয়ন উঠে গিয়ে বেডের সামনে চলে গেল। আয়ন অঙ্কটা সলভ করতে লাগলো। অঙ্ক করা শেষ হলে আয়ন ভাব নিয়ে চক ফেলে দিয়ে চলে গেল। নদী কিছু না বলে আরেকজনকে ডাকলো। আয়ন সামনের দিকে তাকিয়ে থাকতে লাগলো। ক্লাস শেষ হলে আয়ন আয়রার কাছে যায়। আয়রা আয়নকে বলে, আপনি পচা, আপনার কোলে আমি যাব না। আম্মু একটু আসো, তুমি যদি আসো যা চাইবে আমি তাই দিব। আয়নের কথা শুনে আয়রা কিছু না বলে দৌড়ে চলে গেল। আয়ন আয়রার পিছন পিছন যেতে নিবে, হঠাৎ করে একজন টান দিয়ে দেওয়ালের সাথে আটকিয়ে ফেল। আয়ন বিরক্ত হয়ে তাকাতেই চমকে গেল। আয়ন ঢোক গিলে বলল, তুমি এখানে কি করো? কি সমস্যা তোমার? SMS-এ কোনো উত্তর নাই, একটা কল নাই, কি সমস্যা তোমার? জান, আমার শরীরটা বেশি ভালো না। কি হয়েছে? সোনালি আয়নের কপালে হাত দিয়ে বলে, কি হয়েছে? জ্বর তো নাই? আর জ্বর না, ভালোবাসার অভাব পড়ছে। তো আমাকে কল দিলে তো হইতোই, তাই না? কল দিলে কি তুমি আমার কাছে এভাবে ছুটে আসতে? ফাজিল ছেলে, একটা ক্লাস করবে নাকি? না, চলো তোমার সাথে সময় কাটাবো। সোনালি কিছু বলতে যাবে, হুট করে আয়রা এসে সোনালিকে ধাক্কা দিয়ে বলে, আন্টি সাইড দেন তো, এই পচা ছেলে শুনেন। সোনালি রেগে বলে ওঠে, এই পিচ্চি, কে তুমি? আমাকে এভাবে ধাক্কা দিলে কেন, বেয়াদব? সোনালি ধমকে সুরে বলে। আয়রা কানা করে দিল। অ্যান্ড সাথে সাথে কোলে তুলে নিয়ে সোনালির গালে থাপ্পড় মেরে দিল। সোনালি গালে হাত দিয়ে আয়নের দিকে তাকালো। আয়ন আয়রাকে বলল, আম্মু দেখো, ওকে মারছি, কান্না করে না। দেখি আম্মুটা। হ্যাঁ মারছি। বাচ্চাদের সাথে ভালো ব্যবহার করতে শিখো, সামনে থেকে সরো। আয়ন সোনালিকে ধাক্কা দিয়ে সামনে থেকে সরিয়ে দিয়ে আয়রাকে নিয়ে যেতে লাগলো। সোনালি আয়নের পিছন পিছন যেতে লাগলো। অ্যান আয়রাকে বাইকে বসিয়ে দিয়ে বলে, আমার আম্মুটা কান্না থামাও না। ওকে তো মারলাম, তাই না? বলো কি করলে কান্না থামাবে? আয়রা কিছু বলবে তখনই সোনালি পিছন থেকে এসে আয়নের কলার ধরে সোনালির দিকে ঘুরিয়ে নিলে কলার ধরে বলতে লাগলো। তুলি কোলে নিলে সোনালি আয়নের কলার ছেড়ে দিয়ে বলে ওঠে, এই মেয়েটা কে? তোর কোন গার্লফ্রেন্ড রে? আরে সোনালি, এইসব কি বলো? এটা তো ম্যামের মেয়ে। আর আয়রা আম্মু, কি হয়েছে? কান্না কেন করছো? সোনালি কথাগুলো বলে চলে গেল। আমার সাথে ব্যবহারটা ঠিক করলে না। অ্যান্ড আয়রাকে তুলি কোল থেকে নিয়ে কপালে চুমু দিয়ে বলে। আম্মু ওই চলে গেছে তো। আয়রা চোখ মুছে বলে, আমি চকলেট খাবো, আম্মু কিনে নিয়ে এসে দিতে বলছে। আয়রার কথা শুনে আয়ন খুশি হয়ে কপালে চুমু দিয়ে বলে, চলো, তুমি কি খাবে সব কিনে দিব। আয়ন আয়রাকে বাইকের সামনে বসিয়ে দিয়ে বাইকে উঠে ভার্সিটি থেকে বের হয়ে গেল। আয়রা বলে। আয়নের কথা শুনে আয়রা বলে, আব্বু তুমি এই পচা আন্টিদের সাথে কেন থাকো? ওই আন্টি পচা। কি বললে আমাকে? আবার বলো তো। আয়নের খুশিতে চোখের পানি চলে আসলো। আয়ান বলে ওঠে, আব্বু তুমি কি কানে শুনো না? আয়নের কথা শুনে আয়রা বলে ওঠে,
আয়রা আয়নের কথা শুনে বলে, তুমি যদি আমাকে আব্বু হিসেবে মেনে নাও, আমাকে যদি সময় দাও, তাহলে আমি আর পচা মেয়েদের সাথে মিশবো না। তুমি বলো আমার সাথে থাকবে? আম্মু তো আমাকে ছেড়ে থাকতে পারে, আমিও আম্মুকে ছাড়া থাকতে পারি নাই। তুমি আমার সাথে দিনে থাকবে, ভার্সিটিতে যতক্ষণ থাকবে ততদিন আমার সাথে থাকবে। আয়রা আয়নের কথা শুনে বলে, ওকে, কিন্তু আব্বু আমার তো স্কুল আছে। ওকে, সমস্যা নাই। তুমি কয়টায় স্কুলে যাও আমাকে বলো, আমি তোমার বাসায় গিয়ে তোমাকে নিয়ে স্কুলে যাব, আমি ভার্সিটিতে চলে যাব। ঠিক আছে, তাহলে 8:30-এ আসবে। ওকে। আয়ন আয়রাকে নিয়ে শপে চলে গেল। আয়রা যা যা পছন্দ করলো আয়ন সব কিছু কিনে দিল। আয়ন আয়রাকে বলল, আয়রা, তোমার বাসায় এসব রেখে এসে তোমার দাদিমার সাথে দেখা করবে। আয়নের কথা শুনে আয়রা বলে, হ্যাঁ, কিন্তু দাদিমা তো আমাকে ভালোবাসে না। ভালোবাসবে, তুমি চলো। আয়রার থেকে ঠিকানা নিয়ে আয়ন চলে গেল। দারুণের কাছে রেখে দিয়ে আয়ন আয়রাকে নিয়ে চলে গেল। আয়ন সোজা অফিসে গেল। আয়নকে দেখে সবাই অবাক হয়ে গেল। আয়নকে সালাম দিল। আয়ন সবার সাথে কুশল বিনিময় করে লিফটে উঠে পড়ল। আয়রাকে সাথে নিয়ে আয়ন মজা করতে লাগলো। আয়রা খিলখিল করে হাসতে লাগলো। এইদিকে নদীর ফোনে দারোয়ানের কল আসলে নদী রিসিভ করলে দারোয়ান বলে, ম্যাম, আয়রা মামুনিকে একটা ছেলে বাইকে করে নিয়ে এসে সব খেলনা চকলেট সব কিছু আমার এখানে রেখে আয়রা মামুনিকে নিয়ে চলে গেল। আয়রা মামুনি আর ওই ছেলেটা বলে উনি নাকি আয়রা মামুনির আব্বু। ছেলেটা কি কালো শার্ট পরা ছিল, চিকন লম্বা ফর্সা? নদীর কথা শুনে দারোয়ান বলে, জি ম্যাডাম। নদী বলে ওঠে, আচ্ছা ঠিক আছে। নদী কল কেটে দিল। নদী কিছুক্ষণ ভাবতে লাগলো। ভাবা শেষ করে নিজের কাজ করতে লাগলো। এদিকে আয়ান আয়রাকে নিয়ে ওর আম্মুর কেবিনে সামনে চলে গেল। কেবিনের ভিতর ঢুকলে আয়নকে দেখে ম্যানেজার, আয়নের আম্মু আর অ্যাসিস্ট্যান্ট অবাক হয়ে গেল। আয়নের আম্মু অবাক হয়ে বলে, আয়ান, তুই এখানে? বাচ্চাটাকে? আমার কুইন। মানে কি? আয়রা তোমার দাদিমা। আয়নের কথা শুনে আয়রা বলে ওঠে, আসসালামু আলাইকুম দাদিমা, কেমন আছেন? আয়নের আম্মু অবাক হয়ে গেল। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আর পিচ্চি, তোমার আব্বু আম্মু কোথায়? আয়রা বলে ওঠে, আম্মু ভার্সিটিতে, আব্বু তো আমাকে কোলে নিয়ে আছে। আয়নের আম্মু রেগে আয়নের দিকে তাকালে ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট চলে গেল। আয়ন বলে ওঠে, আয়ান, এইসব কি বলছে? আয়ান, ভুলে যাস না নদী তোর স্ত্রী। তোদের কিন্তু এখনো বিচ্ছেদ হয় নাই। তো আমি কি করব? তুমি নিজেই তো ওকে বের করে দিয়েছো, সেখানে আমি কি করব? রাগের বশে করছি, তার মানে এই না যে আমি নদীকে বাদে অন্য কাউকে ছেলের বউ হিসাবে মেনে নিব। আমার সাথে যদি ফান করে থাকস তাহলে বলে দে। ফান করছি না, আমার মেয়ে হয়, দেখো আমার মতো দেখতে। আয়নের আম্মু রেগে আয়নকে থাপ্পড় মারতে যাবে, সাথে সাথে আয়ন বলে ওঠে, আম্মু আম্মু ওয়েট, আম্মু এই আমার আর নদীর মেয়ে। আয়নের কথা শুনে আয়নের আম্মুর হাত থেমে গেল। আয়নের আম্মুর চোখ ছলছল করতে লাগলো। আয়নের দিকে তাকিয়ে বলে, নদী তোর মেয়ে? হ্যাঁ। আয়নের আম্মু আয়রাকে কোলে নিয়ে সারা মুখে চুমু দিতে লাগলো। আয়নের আম্মু খুশিতে আয়রাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আয়রা আয়নের আম্মুর চোখগুলো ছোট ছোট হাত দিয়ে মুছে দিতে দিতে বলে, দাদিমা কান্না করেন কেন? এই পচা আব্বু খাওয়ালে সবাইকে কান্না করায়, কান্না করেন না। আয়নের আম্মু আয়রার হাতে চুমু দিয়ে বলে, আর কান্না করব না, আমার দাদুমণি তো এসে পড়েছে। আয়ান, নদী কোথায়? উনি আমাদের ভার্সিটির টিচার। কি বলিস? আমি এখন যাব নদীকে নিয়ে আসতে? না আম্মু, তুমি গেলে ওরা অপমান করবে, আর আমি নিজেই নদীকে আয়রাকে নিয়ে আসবো। নদীর রাগ শুধু ভাঙাতে পারলেই হয়ে যাবে। আমি গিয়ে ওদের সাথে কথা বললে নিশ্চয়ই নদীর রাগ ভাঙবে। না, ভাঙবে না। তোমার বোন আমাকে প্রতিনিয়ত মিথ্যা বলছে। আমার যতটুকু মনে হয় নদী দেশের বাহিরে যায় নাই, তোমার বোন আমাকে মিথ্যা বলতো। আর তোমার বোন চায় না আমি আর নদী এক হই। নদীকে একটা ছেলের সাথে বিয়ে দেওয়ার চিন্তায় আছে। বুঝেছি। আচ্ছা, আয়রাকে নিয়ে বাসায় চল। না, ওকে বাসায় পৌঁছে দিয়ে আসতে হবে। দাদুমণি কি খাবে বলো? আয়রা আয়নের আম্মুর কথা শুনে বলে,
আমি আর খাবো না। চকলেট, আইসক্রিম আরও অনেক কিছু আব্বু খাইয়েছে। আয়নের আম্মু কিছু বলার আগেই আয়নের ফোন বেজে উঠল। আয়ন কল রিসিভ করে বলল, হ্যাঁ তুলি বল। আমি নদী তুলি না। আয়রা কোথায়? আমার কাছে আছে। 10 মিনিট ভেতরে যেন আয়রাকে বাসায় পায়। 10 মিনিটের ভেতরে যেন আয়রাকে বাসায় পাই, না হলে আমি সোজা মামলা করে দেব। নদীর কথা শুনে আয়নের রাগ হলো। আয়ন বলে ওঠে, রাগ তুলো না ডিয়ার, রাগ তুললে মোটেও ভালো হবে না তোমার জন্য। ভালো করে বলছো নিয়ে যেতে, আমি নিয়ে যাব। সেখানে আমাকে মামলার ভয় দেখাতে এসো না। আমি কিছু শুনতে চাই না। 10 মিনিটের ভেতরে বাসায় দেখতে চাই। আমি বাসায় যাচ্ছি, যদি আয়রাকে না পাই তখন দেখাবো মজা। এই যাও তো, দিব না। আমি ওকে বাসায় নিয়ে যাব। আমার মেজাজ গরম করছো না? আয়ান, বেশি বেশি করিস না। অন্যজনের ফোন দিয়ে কথা বলছি দেখে ভদ্রভাবে কথা বলছি। আমাকে অভদ্র হইতে বাধ্য করিস না। তাড়াতাড়ি করে আয়রাকে নিয়ে বাসায় রেখে আয়। আয়ন কল কেটে দিল। রাগে আয়ন ফোন ঢিল মারতে যাবে, তখনই আয়নের আম্মু ফোন ধরে বলে, কি হয়েছে, এত রেগে যাচ্ছিস কেন? আমার মেয়েকে আমি নিয়ে এসেছি, সেখানে ওই আমাকে হুমকি দেয় 10 মিনিটের ভিতরে আয়রাকে নিয়ে না গেলে আমার নামে মামলা দিবে। ওকে দেখি ওই কি করতে পারে। আমি আয়রাকে দিয়ে আসবো না, ভালোই ভালোই দিয়ে আসতাম, চাই না। ওর ভালো লাগলো না, আমাকে হুমকি দেয়, তাই না? আয়নের কথা শুনে আয়নের আম্মু কাঁধে হাত দিয়ে বলে ওঠে, শান্ত হ, মাথা ঠান্ডা করে কাজ করতে হয়। কি মাথা ঠান্ডা করব? ওই আমাকে হুমকি কেন দিল? শোন, ওই আয়রার আম্মু হয়। মেয়েকে 5 বছর একাই লালন পালন করে বড় করেছে। মেয়েকে যদি না দেখতে পায় তাহলে তো কষ্ট হবেই। রাগে এইসব বলেছে। আমি ও তো আগে তোকে আর আতিয়াকে রেখে একদিন ও দূরে যেতে পারতাম না। তোদের অনেক মিস করতাম। তেমন নদীও করে। যা, তুই আয়রাকে নিয়ে রেখে আয়, যা। আয়রাকে আদর করে বিদায় দিয়ে দিল। আয়ন আয়রাকে নিয়ে যেতে লাগলো। অফিস থেকে বের হয়ে আয়রাকে বাইকে তুলে নিয়ে যেতে লাগলো। নদীর বাসার সামনে গিয়ে বাইকের শব্দ করতে লাগলো। নদী বারান্দায় দাঁড়ালে আয়ন আয়রাকে নামিয়ে দিয়ে বলে, যাও আম্মু। আয়নের পা জড়িয়ে ধরে বলে, আব্বু তুমিও আসো না। আয়ন আয়রাকে তুলে কপালে চুমু দিয়ে বলে, অন্য একদিন যাবো আব্বু, তুমি যাও, আমার কাজ আছে। আয়রা মন খারাপ করে চলে যেতে নিল। আয়ন বাইক থামিয়ে বাইক থেকে নেমে আয়রাকে পিছন থেকে ধরে কাঁধে বসিয়ে দিয়ে গেট দিয়ে ভিতরে ঢুকলে আয়রা খুশি হয়ে যায়। আয়ন আয়রার কথা মতো সিঁড়ি বয়ে 3 তলায় চলে যায়। নদীর ফ্ল্যাটে কলিং বেল দিলে নদীর আম্মু দরজা খুলে দিল। আয়নকে আর আয়রাকে দেখে অবাক হয়ে গেল। নদীর আম্মু আয়রাকে টান দিয়ে নামিয়ে নিয়ে বলে, আয়রা, তুমি ওই পচার সাথে কি করছো? তোমার না রায়সা আন্টির সাথে থাকার কথা? আয়রা আয়ন কিছু বলবে তখনই নদী পিছন থেকে এসে বলে, আয়রা, তুমি যাও ভেতরে। আয়রা চলে গেলে নদী বলে, আম্মু, রাইসা ওর কাছে আয়রাকে পাঠিয়েছে। যাই হোক, দরজা লাগিয়ে দাও। আয়নের মুখের উপরে ঠাস করে দরজা লাগিয়ে দিল। আয়ন বেশ অবাক হয়ে গেল। আয়নের মুখের কোণে হাসি ফুটে উঠল। আয়ন নিচে নেমে যেতে লাগলো আর ভাবতে লাগলো, মাই ডিয়ার বউ, এখন একটু হইলে ভালোবাসো। তোমার চোখ মুখ বলে দেয় যত নাটক করো কাজ হবে না। আয়ন কথাগুলো ভেবে চলে গেল। বাইকে উঠতে দেখে আয়রা বারান্দা থেকে টাটা দিচ্ছে। আয়ন ফ্লাইং কিস দিয়ে টাটা দিয়ে চলে গেল। নদী বারান্দার দরজার সামনে দাঁড়িয়ে থেকে বাবা মেয়ের ভালোবাসা দেখে মুখে হাসি ফুটে উঠল। আয়রা ঘুরে নদীকে দেখে বলে, আম্মু আব্বুকে আসতে বলো না কেন? আব্বু তো চলে গেল। যাজ্ঞা, তুমি যাও, ফ্রেশ হয়ে আসো, খেয়ে ঘুমাবে। আয়রা চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে খাটে শুয়ে পড়ল। নদী বলে ওঠে, খাবে না? আয়রা মাথা নেড়ে না সূচক জবাব দেয়। নদী আর কিছু না বলে খাবার খেতে চলে গেল। এইদিকে আয়ন বাসে এসে গোসল করে খাটে বসতেই ফোন বেজে উঠল। আয়ন কল রিসিভ করতেই তুলি বলে ওঠে, আয়ান, কোথায় তুই? বাসায় কি হয়েছে? সোনালির ভাই তোকে খুঁজছে। তোর বয়ফ্রেন্ড খাবে মায়ের, বুঝতে পারছস? এসব কি বলিস? আমার বয়ফ্রেন্ড মানে? নাটক কম করো প্রিয়, তোমরা যে রিলেশনে আমি জানি। আর শোন, ওকে কল দিয়ে বল দেখা করতে পারবো না।
আচ্ছা শোন, এখন সোনালীকে কল দিয়ে কথা বল, দেখ ও নাকি কান্না করেই যাচ্ছে, তুই ওকে থাপ্পড় মারছিস। তাড়াতাড়ি ওর কান্না থামা তো। ন্যাকা একটা, কল রাখ, দেখছি। তুলি কল কেটে দিল। আয়ন সোনালীকে কল দিতে লাগলো। আয়নের কল রিসিভ না করে আয়ন SMS দিতে লাগলো। SMS সেন্ড হলে সোনালী কল দিল। আয়ন বলে ওঠে, কি সমস্যা? কান্না করে কি বোঝাচ্ছ? ছোট বাচ্চার সাথে খারাপ ব্যবহার করবে আর কিছু বললে দোষ। কান্না বন্ধ করো তো। তুই আমাকে থাপ্পড় কেন মারলি? তুই এমন ভাব করছস মনে হয় তোর বাচ্চা। হ, আমার বাচ্চা। বেহেয়া কথাকার। জানোস তো, আবার ন্যাকা কান্না করস কেন? তুই আসলে কি চাস বলতো? আমি নিজেকে শেষ করে দেই নাকি? তুই যেটা ভালো মনে করস। আয়ন কল কেটে দিলে সোনালী ভয়েসে রেগে ওঠে, আমার কল কেটে ভুল করছস তুই। যে বাচ্চার জন্য আমাকে থাপ্পড় মারছস, আমার সাথে এমন ব্যবহার করলি না, দেখ ওই বাচ্চা কি হয়। সোনালীর কথা শুনে আয়ন চমকে গেল। আয়ন কল করলে সোনালী কল রিসিভ করে হাসতে লাগলো। আয়ন বলে ওঠে, ওর কোনো ক্ষতি হইলে তোর ফ্যামিলিকে আমি শেষ করে দিব। ওর দিকে ভুলেও নজর দিস না, সাইকোগিরি বের করে দিব। আমি যখন বলছি ওই বাচ্চাটা এ দুনিয়াতে থাকবে না, তার মানে? তোর সাহস থাকলে তুই ওর কাছে গিয়ে দেখাস। 1 সেকেন্ড লাগবে ওর সম্পর্কে জানা। ওকে, দেখা যাবে কি করতে পারোস তুই। জাস্ট 10 মিনিট। সোনালী কথাগুলো বলে কল কেটে দিল। আয়ন ফোনটা পকেটে নিয়ে বাইকের চাবি নিয়ে দৌড়ে বের হয়ে গেল। আয়ন বাইক নিয়ে সোজা নদীদের বাসায় চলে গেল। আয়ন কলিং বেল বাজাতে নদী দরজা খুলে দিয়ে আয়নকে দেখে অবাক হয়ে গেল। আয়ন কি কিছু বলবে, তার আগেই আয়ন বাসার ভিতরে ঢুকে পড়ল। নদী বলে ওঠে, আয়ান এখান থেকে যাও, আম্মু আব্বু আসলে অনেক রেগে যাবে কিন্তু। আয়রা কোথায়? ঘুমিয়ে আছে, এখান থেকে বের হও। আমি এখানে থাকবো। মামার বাড়ির আবদার নাকি? যেইটা মনে করো। আমি এখান থেকে কোথাও যাব না। আর যদি যাই, আমার মেয়েকে আমি আমার সাথে নিয়ে যাব। তোমার কাছে 2টা অপশন। 1, আমাকে এখানে থাকতে দিতে হবে, আর 2, না হয় আমার মেয়েকে নিয়ে যেতে দিতে হবে। কোনোটাই হবে না, এখান থেকে যাও, সিনক্রেট করো না এখানে। যাব না কইলাম না, আমার মেয়েকে ছাড়া আমি থাকতে পারবো না। তোর গার্লফ্রেন্ড আছে, তাদের সাথে যা, আমার মেয়ের কথা তোকে ভাবতে হবে না। তুই যা শুরু করছস, আল্লাহ না করুক তোর পাপের শাস্তি আমার মেয়ে না পায়। আমি বেঁচে থাকতে আমার মেয়ের কিছু হবে না। আমাকে মেরে আমার মেয়ের দিকে যেতে হবে। যেন আমার ডায়লগ দেওয়া বন্ধ করে যা। যাব না। আয়ন কথা বলে রুমের দিকে যেতে লাগলো। নদী আয়নের হাত পিছন থেকে ধরে সামনের দিকে ঘুরিয়ে সজোরে থাপ্পড় মেরে বলে, তুই কি কানেও শুনোস না? এখান থেকে ভালোয় ভালোয় যা, না হইলে গার্ড ডাকতে বাধ্য হব। আয়ন গালে হাত দিয়ে নদীর দিকে তাকিয়ে কথাগুলো শুনে আয়ন নদীর কোমরে হাত দিয়ে এক টান দিয়ে নিজের কাছে নিয়ে নিল। নদী কেঁপে উঠল। আয়নকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো। আয়ন ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে জোর করে জড়িয়ে ধরে থাকতে লাগলো। নদী আয়নকে থাপ্পড় মারতে লাগলো। আয়ন মিনিট 3 পর ছেড়ে দিয়ে বলে, শক্তির সাথে পারবে না, সেখানে ঢং করতে শোনা। বেশি বুঝলে বাসর করে নিব কিন্তু। নদী সজোরে থাপ্পড় মেরে বলে, চুপ, তোর মুখে বাসর মানায় না। বউ স্পর্শ করেছিল দেখে বউকে বাড়ি থেকে বের হইতে বাধ্য করেছিলি। সেই মানুষ আবার বলে বাসর করবে। তুই একটা কাপুরুষ। নদীর কথা শুনে আয়ন চুপ হয়ে গেল। রাগ হলো কিছু না বলে আয়ন আয়রাকে খুঁজতে লাগলো। এক এক করে সব রুমের দরজা খুলে নদী আয়নকে পিছন থেকে বলতে লাগলো, আয়ান এখান থেকে যা, আমার মেজাজ গরম করিস না, তোকে দেখলে আমার ঘৃণা হয়। কার ঘৃণা হইল কার হইল না ওইটা দেখার বিষয় আমার নাই। আমি আমার মেয়ের জন্য এসেছি, আমার মেয়ের কাছে ভালো হইলে হবে। আয়ন কথাগুলো বলতে বলতে আয়রাকে পেয়ে গেল। আয়ন সোজা রুমের ভিতর ঢুকে পড়ল। নদী আয়নকে টানতে গেলে আয়ন এক টান দিয়ে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলল, এই শক্তি নিয়ে আমাকে টানো। আয়ান ছাড়, ভালো হচ্ছে না কিন্তু। আমি কিন্তু গার্ড ডাকবো। না করছে কে? যাও ডাক দাও,
আমি আমার মেয়েকে নিয়ে চলে যাই। এই তুই কিসের মেয়ে মেয়ে করস রে? আয়রা শুধু আমার মেয়ে, আমি ওর আব্বু, আমি ওর আম্মু। প্লিজ, আমার লাইফটা তো শেষ করে দিয়েছিলি, আমার লাইফে খুশিটা আর কেড়ে নিস না। তুমি যদি না থাকতে পারো, আমি তো বাবা, আমি কিভাবে আমার রাজকন্যাকে ছাড়া থাকবো? অ্যান কথাগুলো বলে আয়রার পাশে বসলে নদী বলে ওঠে, তুই আবার মেয়ের গুরুত্ব বুঝিস? ভাবা যায় এত মেয়ের জীবন নষ্ট করা ছেলে আবার এসেছে নিজের মেয়ের প্রতি ভালোবাসা দেখাতে। কেন? আমি খারাপ দেখে কি আমার মন নাই নাকি? আমার কি আমার মেয়ের প্রতি ভালোবাসা আসতে পারে না নাকি? না, পারে না। না পারলে নাই, আমার তো এসেছে, তাই আমি আমার মেয়ের থেকে কোথাও যাচ্ছি না। আয়রার ঘুম ভাঙলে আয়নকে দেখে আয়রা খুশি হয়ে জড়িয়ে ধরে বলল, আব্বু। আয়ন কপালে চুমু দিয়ে বলে, জি আব্বু। আয়রা আয়নের কোলে উঠে গলা জড়িয়ে ধরে থাকলো। নদী বলে ওঠে, আয়রার কোল থেকে নামো। আয়রা নদীর দিকে তাকিয়ে বলে, কেন আম্মু? আব্বুর কাছে থাকি না। নদী রাগী লুক নিয়ে তাকিয়ে ধমকে সুরে বলে, তোমাকে বলেছি না নামতে, কানে শোনো না? আয়রা মন খারাপ করে আয়নের কোল থেকে নেমে পড়ল। নদী বলে ওঠে, যাও, ফ্রেশ হতে যাও। নদীর কথায় আয়রা চলে গেল। আয়ন রাগ কন্ট্রোল করতে না পেরে নদীর হাত ধরে টান দিয়ে খাটের উপর ফেলে দিল। নদীর দুহাত খাটের সাথে চেপে ধরে বলল, আমার সাথে রাগ, আমার মেয়ের উপরে রাগ খাটানোর অধিকার তোমাকে কে দিয়েছে? আমি কি তোমার কাছে থাকতে চেয়েছি? আমি আমার মেয়ের আশেপাশে থাকতে এসেছি। আরে তুমি তোমার মতো থাকো না, আমাকে ঘৃণা করো, এইটা তোমার ব্যক্তিগত ব্যাপার, ঘৃণা করতে থাকো। একদম আমার রাগ আমার মেয়ের উপরে খাটাবে না। নদী কিছু বলতে যাবে তখনই আয়নের ফোন বেজে উঠল। আয়ন নদীর উপর থেকে উঠে বারান্দায় চলে গেল। আয়ন কল রিসিভ করতেই বলে, আয়নের কথা শুনে সোনালি রেগে বলে ওঠে, মাই ডিয়ার, তুমি নিজেই মেয়েটার ঠিকানা বের করে দিলে। আমি জানতাম তুমি ওকে বাঁচাতে ওর বাসায় যাবে। দেখো, রাস্তায় একজন ফল বিক্রেতার পাশে সবজি বিক্রি করছে। তুই আগুন নিয়ে খেলিস না, তোর কপালে দুঃখ আছে। সোনা, যত আমার সাথে খারাপ ব্যবহার করবে তত তুমি ওই মেয়ের মৃত্যুর কাছে নিয়ে আসবে। তুই কি আমাকে ভয় দেখাস নাকি? তোকে তো বললাম পারলে কিছু করে দেখাস। আমি বেঁচে থাকতে ওর কোনো কিছু করতে পারবি না। তাই ওকে জান, তুমি যদি আমাকে বাধ্য করো তোমার ক্ষতি করতে, তাহলে অবশ্যই করব। তুই আসলেই সাইকো, এই জন্যই তো রিফাত তোকে ছেড়ে দিয়েছিল। আগে তো বুঝি নাই, এখন বুঝতে পারছি তুই কারো ভালোবাসা পাওয়ার যোগ্য না। আয়ন কথা শেষ করার আগেই নদীর আম্মু রেগে বলে ওঠে, তোর এত বড় সাহস, আমার অতীত নিয়ে তুই খোঁটা দিলি। আমাকে তুই আমার অতীত নিয়ে কথা বললি। আমি কারো ভালোবাসা পাওয়ার যোগ্য না। ওকে, আমার ভালোবাসার কোনো দরকার নেই। ওই বাচ্চাটা মরবেই। সোনালি, তোকে আমি কিন্তু। আয়ন সাথে সাথে কল কেটে দিল। আয়ন বারান্দা থেকে বের হয়ে বলে, তুই এখানে কেন রে? নদী হাসতে লাগলো। আয়রে এসে নদীর আম্মুকে জড়িয়ে ধরল। নদীর আম্মু বলে ওঠে, এখানে থাকো, তাই এখানে ফাজলামি করস? এখান থেকে বের হয়ে যা, আর ডিভোর্স লেটার পাঠাবো খুব তাড়াতাড়ি, সাইন করে দিস। রনির সাথে নদীর বিয়ের দাওয়াত খেতে আসিস। আমি আমার সন্তান স্ত্রীকে তো ছাড়বো না, সেখানে ডিভোর্সের কথার কোনো প্রশ্ন আসে না। নদী তোর সাথে তো সংসার করবে না, তোকে তো ওর ডিভোর্স দিবে। তোকে ডিভোর্স দিয়ে ওর পুরনো ভালোবাসার মানুষকে বিয়ে করবে। খালামণি, তোমার কথা আর আমি বিশ্বাস করি না। আমি জানি আমার স্ত্রী আমাকে এখনো ভালোবাসে। একদম চুপ। তোকে আমি কোন দুঃখে ভালোবাসবো? তোকে আগেই ভালোবাসি নাই, আর এখন তো কল্পনাও করা যায় না তোর মতো লুচ্চাকে ভালো আমি বাসবো। আয়রা, এই ছেলেটা কিন্তু অনেক খারাপ। ওকে আব্বু বলে যেন ডেকো না। ও তোমার আম্মাকে আগে অনেক মারতো। তুমি জানো ও তোমার আম্মুকে কত আঘাত করতো। তোমার আম্মু অনেক কান্না করতো। তোমার আম্মুর মাথাও ফাটিয়ে দিয়েছিল। খালামণি, এসব কি বলছো? আয়নের কথা শুনে আয়রা আয়নের উপর রেগে গেল। আয়রা আয়নের কাছে এসে আয়নকে মারতে লাগলো আর বলতে লাগলো, তুমি আমার আম্মুকে মেরেছো, তুমি অনেক খারাপ। তুমি এখান থেকে যাও। আমার আম্মুকে তুমি কান্না করাইছো।
আমার আম্মুকে মেরেছো তুমি, এখান থেকে যাও। আয়ন আয়রাকে জোর করে কোলে নিলে আয়রা আয়নের চুল ধরে বলতে লাগলো, তুমি পচা, আমাকে নামিয়ে দাও, তোমার সাথে কোনো কথা নাই আমার। আয়নের চোখ গড়িয়ে পানি পড়তে লাগলো। নদীর খারাপ লাগলো, কিছু বলল না। আয়ন বলতে লাগলো, বাবা, আমার ভুল হয়ে গেছে, আমি আর এমন করব না, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি আর তোমার আম্মুকে মারবো না। আয়নের কথা শুনে আয়রা বলে, না, তুমি পচা ছেলে, সকালে তুমি আন্টিকে মেরেছিলে, তুমি মোটেও ভালো না, তুমি সবাইকে মারো, আমাকে নামিয়ে দাও, না হইলে আমি কিন্তু কামড় দিব। আয়রাকে বুঝাতে লাগলো। আয়রা আয়নের কোনো কথা না শুনে রেগে আয়নের হাতে কামড় বসিয়ে দিল। আয়ন নদীর দিকে ছলে ছলে চোখে তাকালো। নদী আয়নের চোখের পানি দেখে বুকের ভিতর কেঁপে উঠল। নদী নিজের চোখ সরিয়ে নিয়ে বলে ওঠে, আয়রা ছাড়ো, কামড় দেওয়া কিন্তু ঠিক না, ছাড়ো বলছি। নদীর আপু আয়রাকে টান দিয়ে নিয়ে বলে, আরে ওকে কামড় দিলে তো তোমার পেটে জীবাণু যাবে, তুমি যাও, বই নিয়ে আমার রুমে যাও, আমি ওই পচাকে বের করে দেই। আয়রা নদীর আম্মুর কথা শুনে চলে গেল। আয়ান নদীর আম্মুর দিকে তাকিয়ে বলে, খালামণি, তুমি কাজটা ঠিক করলে না। আয়ন কথাগুলো বলে চোখের পানি মুছতে মুছতে চলে গেল। নদীর আম্মু খুশিতে বলে, ঠিক আছে, এখন আর চিন্তা করিস না, ওই আয়ান কিছু করতে পারবে না। আয়রা ওকে ঘৃণা করা শুরু করেছে, আমি আর কিছু বোঝালে ওর নামও শুনতে পারবে না, তখন ওই চাইলেও আয়রাকে নিয়ে যেতে পারবে না। ব্যাস আম্মু, ব্যাস, অনেক হয়েছে, আর না। তুমি এইটা একদম ঠিক করলে না। আমি আয়নের উপর রেখে খারাপ ব্যবহার করি, তার মানে এই না যে আমি ওদের বাবা মেয়েকে আলাদা করে দিতে চাই। চুপ কর, তুই আবার ওর কথা ভাবছিস? ভুলে গেছিস অতীতের কথা? ওরা তোকে বের করে দিয়েছিল, 6 বছরের একবারও তোর কোনো খোঁজ ওরা নিয়েছে কখনো? আর ওই একটাই বেয়াদব ছেলে, ওর সাথে আমার নাতনিকে থাকতে দিব না। ওই বেয়াদবি হইলেও তোমার মতো নোংরা মানসিকতার মানুষ না। নদীর কথা শুনে নদীর আম্মু সজোরে গালে থাপ্পড় মেরে দিলে। নদী গালে হাত দিয়ে চিল্লাই বলে ওঠে, আয়রা আয়ানের মেয়ে, ওর সম্পূর্ণ অধিকার আছে ওর মেয়ের সাথে সময় কাটানোর। ওই যদি খারাপ হইতো তোমাকে চাইলে ওই আয়রার সামনে মিথ্যাবাদী প্রমাণ করতে পারতো। আয়রা তোমাকে যেন ভুল না বোঝে দেখে ওই আয়রাকে বলল তাকে যেন ক্ষমা করে দেয়, আর ওই আমার গায়ে হাত তুলবে না। ওই চাইলে সত্যিটা বলতে পারতো, তুমি মোটেও ঠিক করো নাই আয়রার চোখে ওকে খারাপ বানানো। নদীর আম্মু রেগে বলে ওঠে, চুপ, একদম চুপ কর, ওই বিষয়ে কোনো কথা আমি শুনতে চাই না। আমি যা করছি ভালোই করছি, ওকে দেখলে আমার মাথা গরম হয়ে যায়। ওর জন্য তোকে কত অপমানিত হতে হয় নাই? আমি অতীত ভুলি নাই, তোকে যেমন কষ্ট পেতে দেখেছি আমি ওকেও সেইভাবে ছটফট করাবো। আজও আমার তোর চোখে পানিগুলো চোখের সামনে ভেসে আসে। আয়ান বলে কতবার চিৎকার দিয়ে ঘুম থেকে উঠছিস, আমি কি ভুলে গেছি নাকি? আমি কখনোই ভুলবো না। নদীর আম্মু কথাগুলো বলে চলে গেল। নদী খাটের উপর বসে থেকে কান্না করতে লাগলো। বাসা থেকে বের হয়ে বাইকটা নিয়ে রাস্তার ওই পাশে গাছের নিচে বসলো। ওদের দিকে নজর রাখতে লাগলো। আয়নের বুকের ভিতর ঝড় বইছে। আয়নের চোখের কোণে পানি গড়িয়ে পড়তে লাগলো। আয়রার কামড়ের দিকে তাকিয়ে বলতে লাগলো, আমাকে তুমি ভুল বুঝলে আম্মু, আমি তোমার আম্মুকে ভালোবাসি, তাকে কিভাবে আঘাত আমি করতে পারি তুমি ছোট আম্মু জানি না তোমাকে ওরা কীভাবে বিষিয়ে দিবে আমার প্রতি। তুমি হয়তো যত বড় হবে আমাকে ঘৃণা করবে, আমাকে যত তুমি আঘাত করো না কেন আমি তোমার আশেপাশে থাকবো। আয়নের চোখ পানিতে ঝাপসা হয়ে যেতে লাগলো। আয়ন হাতের উল্টো পিঠ দিয়ে মুছে ফেল। আয়নের ফোন বেজে উঠলে আয়ন কল রিসিভ করতে সোনালি বলে, কি ব্যাপার মাই ডিয়ার, চোখে পানি কেন? বেবি কি এত ভাবো? কেবল তো শুরু বেবি, তুমি আরও কাঁদবে। সোনালি দেখো, মেজাজ খারাপ করিস না, আমাকে আর কল দিবি না, তোকে আমি ভালোবাসি না, আর না কোনো দিন বাসবো। তুই তোর মতো থাক, আমাকে আমার মতো থাকতে দে। জান, এটা তো আমি জানি তুমি কাউকে ভালোবাসো না, সব মেয়েদের সাথে রাত কাটিয়ে ব্রেকআপ করে দাও, কিন্তু সব মেয়েদের মতো তো আমি তোমার সাথে টাইম পাস করতে ভালোবাসি নাই। আমি তো তোমাকে সারা জীবনের জন্য আমার করে রেখে দিতে চাই। চুপ কর,
তোর মতো সাইকোকে ভালো আমি কোনোদিনও ভালোবাসবো না। আমি অন্য কাউকে ভালোবাসি, আর সেই আমার প্রথম ভালোবাসা আর শেষ ভালোবাসা। তোদের মতো নষ্টা মহিলাদের ভালোবাসবো আমি কখনোই না। কাকে ভালোবাসো জান বলো না, আমি তাকে দেখতে চাই। আমার ভালোবাসা মানুষকে দেখার যোগ্যতা তোর নাই। আয়নের কথা শুনে সোনালি রেগে গেলে নিজেকে শান্ত করে বলে, ওকে জান, আমি নিজেই বের করে নেব, আর যেদিন দেখা করব সেদিনই তার শেষ দিন হবে। আপাতত বাচ্চাটাকে শেষ করি। ওদের দিকে চোখ দিয়ে জীবনে বড় ভুল করতে যাচ্ছিস। আমি সব কিছুতে ভুল করি জানো তো। ওকে জান, বাই। সোনালি কল কেটে দিল। আয়ন ওদের দিকে নজর রাখতে লাগলো। রাত হয়ে গেল। আয়ন সারাত না ঘুমিয়ে পাহারা দিল। আয়নের চোখ লেগে গেলে আয়ন ওইখানে ঝিমুতে লাগলো। আয়নের আম্মুর কলে চমকে উঠল। আয়ন কল রিসিভ করে বলল, হ্যাঁ আম্মু বলো। কি রে আয়ান, সারা রাত বাসায় আসোস নাই? কোথায় আসোস তুই? ওই তো একটু কাজ আছে, অন্য বাসায় যাইতে পারি নাই। আচ্ছা আম্মু, আমি তোমার সাথে পরে কথা বলি। আয়ন কল কেটে দিয়ে আয়রাকে নিয়ে যাওয়া রিক্সার পেছন পিছন আয়ন যেতে লাগলো। নদী পিছনে তাকাতে দেখে আয়ন আসছে। নদী আয়রাকে ওর স্কুলে দিয়ে চলে গেল। আয়ন দূর থেকে আয়রের উপর নজর রাখতে লাগলো। সোনালি কল দিয়ে বলে, বাহ জান, মানে সারা রাত ওইখানে ছিলে? জান যাও, মারবো না। আপাতত আজকের জন্য রেস্ট নাও। এভাবে রাত জাগলে তো শরীর খারাপ করবে। তোমার কিছু হইলে তো আমার কষ্ট হবে, তাই না? আমি তো তোমাকে ভালোবাসি। রাখ তোর ভালোবাসা, শত্রুকে বিশ্বাস করা যায়, তোর মতো ফালতু মহিলাকে বিশ্বাস করা যায় না। ওলে ওলে আমার জানটা। ওকে বিশ্বাস করো না, আমি পিছে যেহেতু লাগছি সেহেতু বুঝতে পারছো। আচ্ছা, তোর মনের ভিতরে কি মায়াদয় নাই? ছোট একটা বাচ্চার পিছনে লাগতে লজ্জা করে না? না বেবি, একদম লজ্জা করে না। লজ্জা আবার কি জিনিস? মাথায় দেয় নাকি খায়? তোকে যে কি করতে মন চাচ্ছে। আদর করবে নাকি? হোটেলে চলে এসো, মন মতো আদর করে দিব। ভালো সময় তোর কাছে যাই নাই, আর এই সময় তোর কাছে যাব? হা হা হা। আসবে আসবে, ঠিকই আসবে জান। আমার পাশে ঘুমাবে, আমায় আদর করবে, আমাকে বুকে জড়িয়ে রাখবে। দূর পাগল ছাগল, রাখ ফোন। আয়ন কল কেটে দিল। তুলি কল দিলে আয়ন রিসিভ করলো। কি রে আয়ান, ভার্সিটিতে আসবি না নাকি? আমি যাব না, পড়াগুলো নোট করে রাখিস। তুই কই রে, আসবি না কেন? ক্লাস করতে মন চাচ্ছে না, তাই। তোরা ক্লাস কর আর আমাকে পরে নোটগুলো দিস। আল্লাহ জানে তোর মাথায় সবসময় কি যে ঘোরপাক খায়, তা সোনারির রাগ ভাঙাইছস? ওর কথা আমাকে জিজ্ঞেস করবি না তো? তুই ভালো করে জানোস আমি ওকে ভালোবাসি না। তা তো জানি, বাট ওর ফ্যামিলি আর যে সাইকো, উল্টোপাল্টা কিছু করলেই তোর খবর হয়ে যাবে। তোকে কতবার বললাম ওর সাথে লাগিস না। ওর সাইকোগিরি ঠিক করে ফেলবো। সময়টা খারাপ যাচ্ছে, তাই সহ্য করতে হচ্ছে। সাবধান, রিফাতের কি হাল করেছে ভুলে গেছিস নাকি? ভুলি নাই। আচ্ছা থাক, ওর ভাই কল দিয়েছে। তুলি কল কেটে দিল। আয়ন ওইখানে বসে থেকে পাউরুটি খেতে লাগলো 7 দিন পর। এই তোর সমস্যা কি? 7 দিন ধরে তুই এখান দিয়ে ঘুরঘুর করছিস। তোর কি মনে হয় আয়রা তোকে আবারও ভালোবাসবে, আব্বু বলে ডাকবে? কখনোই না। ও তোকে ঘৃণা করে, তোর নামও শুনতে চায় না। কি লাভ ওকে এভাবে আমার প্রতি বিষিয়ে দিয়ে? ওই আমার রক্ত, তুমি যত যাই করো একদিন না একদিন ওই ঠিকই সত্যিটা জানতে পারবে। খালামণি, সত্যি কখনোই চাপা থাকে না, একদিন না একদিন ঠিক জানতে পারবে। তুমি আমার নামে ওর কাছে সব মিথ্যা বলছো, তখন ওই তোমাকে ঘৃণা করবে, অপছন্দ করবে। চুপ থাক, ও কখনোই তোকে ভালোবাসবে না, তোকে ঘৃণা করে আর সারা জীবন করবে। আর আমার নাতনি আমাকে অনেক ভালোবাসে। আর যাই হোক, এখান থেকে চলে যা। এখানে থেকে তোর কোনো লাভ নেই। আগামীকাল নদী তোকে ডিভোর্স লেটার দিয়ে দিবে। সন্ধ্যার দিকে বিয়ের দিন তারিখ ঠিক করা হবে। আমি ডিভোর্স দিব না। যেখানে তোকে কেউ পছন্দই করে না, সেখানে তুই জোর করে সংসার করতে চাস নাকি? জোর করে কিছুই হয় না। সেইটা আমি বুঝে নিব।
আয়ন নদীর আম্মুকে কথা বলার সুযোগ না দিয়ে আয়ন দৌড়ে যেতে লাগলো। ছেলেগুলোর মাঝে একজন বাসার ভিতরে ঢুকতে যাবে, তখনই আয়ন দৌড়ে গিয়ে ভিতরে ঢুকে ওকে মারতে লাগলো। দারোয়ান আয়নকে থামানোর চেষ্টা করতে লাগলো। নদী, আয়রা, নদীর আম্মু আরও ভাড়াটিয়ারা নিচে আসলো। নদী আয়নের উপর রেগে গিয়ে কলার ধরে ঘুরিয়ে থাপ্পড় মেরে বলে, লুচ্চামি থেকে এখন রাস্তায় বখাটেদের মতো মারামারি করা শুরু করছস? তুই তো একদম বখাটে হয়ে গেছস। তুই এখান থেকে যাবি নাকি পুলিশে ধরায় দিব? নদী, আমার হাত ছাড়ো, ওই ভালো না। ছেলেটা কান্না করে বলে, আমি আপনার কি ক্ষতি করেছি? আমাকে কেন হুদাই মারছেন? আমি তো পার্সেল দিতে এসেছি। নদী আরও রেগে গিয়ে বলে, ওই ডেলিভারি বয়, তাকে মারার কোনো মানে দেখছি না। তুই আসলে পাগল। এখান থেকে যাবি নাকি আমি পুলিশে কল দিব? ওই ডেলিভারি বয় না নদী, ওই আয়রার। আয়নকে কিছু বলতে না দিয়ে কিছু ভাড়াটিয়া এসে আয়নকে ধরে বের করে দিল। আয়ন বলতে লাগলো, আমার কথাটা শুনেন, ওই আয়রার ক্ষতি করার জন্য এসেছে। একজন আয়নের কথা শুনে বলে, তুই নিজেই যে ক্ষতি করতে এসেছিস সেটাই বোঝা যাচ্ছে। 7 দিন ধরে দেখেছি আয়রাকে ফলো করছিস, তোর মাঝে সমস্যা আছে। আমি আয়রার। ওকে বের করে দাও, তোমরা কোনো কথা বলার সুযোগ দিও না। আয়নকে বের করে দিলে ওই ছেলেটা ভিলেনের মতো হাসিতে পার্সেল দিয়ে চলে গেল। লোকগুলো বলে ওঠে, তোকে যদি এখানে দেখি হাত পা ভেঙে ফেলবো। আয়ন ওইখান থেকে চলে গেল। আয়ন বাইক নিয়ে সোজা চলে গেল। আয়ন ছদ্মবেশ ধরে আয়নের উপর নজর রাখতে লাগলো। 8 দিন পর আয়ন সোনালির পাশে বসে আছে। সোনালি হাসছে, আয়নের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। আয়নকে দেখে বলে, জান, তোমাকে কাঁদতে দেখে ভালো লাগছে। কান্না করো বেশি করে, বাট কি বলতে আমাকে ডেকেছো? তাড়াতাড়ি বলো, আমার হাতে সময় নাই। আয়রা আমার মেয়ে। অনেক মজার কথা। তারপর? নদী ম্যাম আমার স্ত্রী। সুন্দর। তারপর? আজ তো তার বিয়ে। আজকের দিনটা সুন্দর সময়, বিয়ে বাড়িতে ঢুকলে হয়ে যাবে। এই সময়টা অনেক সুন্দর সুযোগ। এমনভাবে মারবো কোনো প্রমাণ থাকবে না। সোনালি, তোমাকে আমি লাস্টবার সুযোগ দিচ্ছি, নিজেকে পরিবর্তন করো। নদী ম্যামের বিয়ে পর্যন্ত তোমার হাতে সুযোগ, তুমি ভালো হবে নাকি না। যদি না হও তারপর আমার আসল রূপ দেখবে। কি করবি? দেখতে পারবি, ভালো থাক। আর তোর সাথে আমি মজা করি নাই। আয়রা আমার সন্তান। আয়ন কথাগুলো বলে চেয়ার থেকে উঠে চলে যেতে লাগলো। সোনালি আয়নের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকতে লাগলো। আয়ন বাইক নিয়ে যেতে নিলে ওরা মুখ কল দিল। আয়ান, কোথায় তুই? বিয়ে বাড়িতে যাচ্ছি আম্মু, তোমরা চলে গেছো। আমি যেতে পারবো না, তুই নদীকে ডিভোর্স দিবি না। সেই চাইলে অবশ্যই দিব। তুমি আপু চলে যাও বিয়ের দাওয়াত খেতে, আমার কথা তুই ভেবো না। তুই কি পাগল হয়ে গেছিস? আয়ান, আয়রার লাইফটা নষ্ট হয়ে যাবে। এভাবে বাবা মা আলাদা হয়ে গেলে সন্তানদের উপর কি প্রভাব পড়ে সেটা তুই জানিস? সমস্যা হবে না রনি, আয়রাকে অনেক ভালোবাসে, ওই ভালোই থাকবে। ওই আমাকে আব্বু হিসাবে পছন্দ করে না, আমি ওর চোখে ঘৃণার পাত্র, ওই আমাকে দেখতে পারে না। এইসব নষ্টের মূল হলো খালামণি। বাদ দাও আপু, ফোন রাখছি, তোমরা পৌঁছে যাইও। আয়ন কল কেটে দিয়ে বাইক নিয়ে যেতে লাগলো। আয়ন ফুলের তোড়া নিয়ে ভিতরে গেল। আয়নকে দেখে নদীর আব্বু আম্মু উপরে যাওয়ার ইশারা করলো। আয়ন ফুলের তোড়া নিয়ে সোজা নদীর রুমের সামনে গেল। আয়নের নানু এসে জড়িয়ে ধরলো। আয়ন সবার সাথে কথা বলতে লাগলো। আয়ন সবাইকে বলল, সবাই একটু বাইরে যাবে, আমি একটু নদী ম্যামের সাথে কথা বলবো। আয়নের কথা শুনে সবাই চলে গেল। আয়ন দরজা চাপিয়ে দিয়ে নদী বলে ওঠে, দরজা কেন লাগিয়ে দিচ্ছ? সাইন করে চলে যাও। সাইন করব। আমার কিছু প্রশ্নের উত্তর দিতে পারবেন? আমার সময় নাই। জানি সময় নাই, নতুন জীবন শুরু করতে যাচ্ছেন, আপনার সময়ের অনেক দাম। আমি আবার ফালতু মানুষ, আমার সময়ের কোনো দাম নাই। এত কথা শুনতে চাই না। আমি কাগজ বের করে দিচ্ছি, সাইন করে চলে যাও এই রুম থেকে। নদী কথাগুলো বলে ডর থেকে ডিভোর্স লেটার বের করে টি টেবিলের ওপর রেখে দিল। অ্যান্ড ডিভোর্সের কাগজের দিকে তাকালো, একবার নদীর দিকে তাকালো, অ্যান্ড কলমের দিকে তাকিয়ে বলল, আচ্ছা নদী, আমাকে কি আর একবার সুযোগ দেওয়া যায় না? নদী, আমাকে একবার আরেকটা সুযোগ দাও না।
একজন চরিত্রহীন ছেলেকে সুযোগ দেওয়া আর নিজেকে শেষ করে দেওয়া সমান কথা। চরিত্রহীন পুরুষের জীবন হলো অন্ধকারে ঘেরা এক মরুভূমি, যেখানে ভালোবাসা ও বিশ্বাসের কোনো স্থান নেই। আয়ন কিছু বলবে, তখনই নদীর আম্মু বলে, সাইন করে দাও। খালামণি তুমি প্লিজ নদীকে বলো না এই বিয়ে যেন না করে, আমি নিজেকে পরিবর্তন করে ফেলবো। প্লিজ ওকে বলো না। দেখ আয়ান, নদীকে একদম ইমোশনাল ব্ল্যাকমেল করবি না। তুই এখান থেকে যা, সাইন করে আমার মেয়েকে মুক্তি দে। আমার মেয়ে বিয়েতে রাজি হয়েছে, এখন তুই সব নষ্ট করিস না। নদী দেখো, আমি তোমাকে ভালোবাসি। আমাকে যতটা খারাপ ভাবছো আমি অতটা খারাপ না। আমি কিছু শুনতে চাই না। আম্মু সাইন করে দিয়ে চলে যেতে বলল। নদীকে কিছু বলবে, তখনই নদীকে নিয়ে কাজিনরা চলে গেল। অ্যান সোফার উপরে বসে পড়ল। অ্যান চোখের পানি ফেলতে লাগলো। নদীর আম্মু সাইন করতে এগিয়ে দিল। অ্যান রাগে একের পর এক সাইন করে দিল। খালামণি তুমি যেটা চাইলে সেইটাই হইল। খালামণি এখন তো আর নদী আমার স্ত্রী নাই। একটা কথা বলো তো, আমি যখন নদীর জন্য তোমার বাসায় যেতাম তুমি আমাকে প্রতিনিয়ত অপমান করে মেরে বের করে দিতে আর বলতে নদী দেশের বাহিরে গেছে। আমাকে ওই সহ্য করতে পারে না। খালামণি তুমি সবসময় মিথ্যা কেন বলতে? নদী তো সিলেট ছিল খালামণি। আমাদের মাঝে কেন তুমি দূরত্ব বাড়িয়ে দিলে? আমার আম্মু ভুল করেছিল আম্মু। ও তো তোমার কাছে পা ধরে ক্ষমা চাইলো, তারপরও তুমি কেন এমন করলে? আম্মু কত কান্না করলো, তুমি এমন কেন করলে? আয়নের কথা শুনে নদীর আম্মু বলে, যা করছি ভালোর জন্যই করছি। তোর মায়ের অনেক অহংকার না? আমাদের বোনেদের থেকে তোর মায়ের ভালো দেখে বিয়ে হয়েছে দেখে তোর মায়ের যেন ভাবে মাটিতে পা পড়তো না। আর তোর মতো প্রতিবন্ধীকে নিয়ে তো এত মাতামাতি করতো, আমার বিরক্তি লাগতো, রাগ হতো। আমার মেয়ে যে তোকে বিয়ে করিয়েছিল এইটাই তো অনেক। আর সেখানে আমার মেয়েকে নাকি বাসা থেকে বের করে দিয়েছে তোর মা। আমার মেয়ের চোখের পানি ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করেছিলাম তোর সাথে আমি ডিভোর্স দিয়েই ছাড়বো আর আমার মেয়েকে ভালো ছেলের সাথে বিয়ে দিব। আজ আমি সাকসেসফুল। দেখ আজ তোর চোখে পানি, আমার মেয়ের মুখে হাসি ফুটবে। অ্যান কথাগুলো শুনে কথা বলার ভাষা হারিয়ে ফেল। নদীর আম্মু হাসতে লাগলো। আয়ান বলে ওঠে, সব বুঝলাম। ওকে আমিও দয়া করে তোমার মেয়ে সুখে থাক। আমি আর কখনো তোমার মেয়েকে জ্বালাবো না। কিন্তু খালামণি আমার মেয়ের থেকে আমাকে আর দূরে করিয়ে দিও না। আমি তো তোমার মেয়েকে তোমার কথা মতো ছেড়ে দিলাম, আমার মেয়েকে আমার করে দাও না খালামণি। আয়নের কথা শুনে নদীর আম্মু হেসে বলে, তোকে আমি একা করে ফেলবো, তোকে তিলে তিলে শেষ করব। 6 বছর যেমন আমার মেয়ে তোর জন্য ছটফট করেছে, তেমন তুই যেন আমার মেয়েকে না, তোর মেয়েকে কথা ভেবে ছটফট করস। 6 বছর ধৈর্য ধর, তারপর তোর মেয়েকে তোর কাছে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমার। ও যাই হোক, তোর সাথে আজাইরা কথা বলার সবাই নেই। শোন, খেয়ে যাস নাকি বিয়ে দেখবি? চল নিয়ে যাই তোর বড় বোনের বিয়ে। আয় চল, নাচবি না? সবাই কত মজা করছে, চল চল। নদীর আম্মু আয়নের হাত ধরে নিয়ে যেতে লাগলো। আয়নের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে অনবরত। আয়নের বুকের ভিতর ঝড় উঠে যাচ্ছে। আয়নের চোখ পানিতে ঝাপসা হয়ে যেতে লাগলো। নিচে গেলে আয়নের আম্মু সামনে পড়ে। আয়ন কিছু বলার আগে হঠাৎ গুলির শব্দে আয়নের বুক কেঁপে উঠল। আয়ন নদীর আম্মুর হাত এক ঝটকে সরিয়ে দিয়ে দৌড়ে মানুষের ভিড়ের ভিতরে চলে গেল। সোনালি আয়রার দিকে গুলি ছুটতে আয়ন দৌড়ে গিয়ে আয়রার সামনে গিয়ে দাঁড়ালো। আয়নের বুকের এক সাইড দিয়ে গুলি চলে গেল। সবাই চিৎকার দিয়ে উঠল। আয়রা ভয় আয়নকে জড়িয়ে ধরল। সোনালিকে ধরতে যাবে, সাথে সাথে সোনালি বলে ওঠে, আমার কাছে আসার চেষ্টা করলে সেই লাশ হয়ে যাবে। নদী রনি দৌড়ে আসলো। আয়রাকে আয়নের কাছ থেকে নদী কোলে নিল। আয়ন বলল, সোনালি গুলি করিস না রে, আমি তোর পায়ে ধরি। আমার এই দুনিয়াতে আমার আম্মু, বোন আর এই ছোট মেয়ে ছাড়া কেউ নাই রে। আমি এমনিতেই নিঃস্ব হয়ে গেছি রে। দয়া করে তুই আমার মেয়ের থেকে আলাদা করে দিস না। তুই আমার জীবন কেড়ে নে। আমি তো সব নষ্টের মূল, তাই না? তুই আমাকে মেরে ফেল, আমি বেঁচে থেকে মৃত রে। না বেবি, তোমাকে মারলে তো আমার লস।
তোমাকে মারা যাবে না বেবি। আমি তো তোমার মেয়েকে এখান থেকে সরিয়ে দিব। তোমার মেয়ে থাকলে আমাদের মাঝে বাধা হয়ে দাঁড়াবে। তোমার মেয়ে থাকলে তোমার বউয়ের সাথে দেখা হবে, একে উপরের সাথে আবারও ভালোবাসার সৃষ্টি হবে। সেটা তো মেনে নেওয়া যায় না বেবি। সোনালি দেখ, এখান থেকে যা, আমাদের মাঝে আর কিছু নাই। আমি ওকে ডিভোর্স দিয়ে দিয়েছি। ওর ভালোবাসার মানুষের সাথে ওর বিয়ে। তুই এখান থেকে যা। আর তুই যা বলছিস তেমন কিছুই কখনোই হবে না। আমার মেয়ে আমাকে ভালোবাসে না, আমাকে ঘৃণা করে। আর আমার ভালোবাসার মানুষ ও আমাকে ঘৃণা করে। আমি চরিত্রহীন পুরুষ জন্য। আয়ান তুই হসপিটালে চল, তোর বুকে গুলি লেগেছে, প্লিজ চল। না আম্মু, আমি কোথাও যাব না। আমি গেলে আয়রাকে মেরে ফেলবে। আমি বেঁচে থাকতে আমার মেয়ের কোনো ক্ষতি আমি হতে দিব না। আমি গেলে আয়রাকে মেরে ফেলবে। আমি বেঁচে থাকতে আমার মেয়ের কোনো ক্ষতি আমি হতে দিব না। ওরা একটা সাইকো ফ্যামিলি, ওদের ভিতরে মায়া দয়া কিছু নাই। লাভ হবে না ডিয়ার শাশুড়ি আম্মু। আপনার ছেলে ভালো করে জানে আমার কিছু হলে আপনারা 14 গোষ্ঠী কবরে যাবেন। আপনার কি মনে হয় আপনার ছেলে আমাকে কেন এখনো মারে নাই? এখনো চুপচাপ বুঝছে? এই ভালো করে আমার ফ্যামিলির ব্যাপারে জানে। আম্মু দয়া করে কল করো না। ওকে জেলে দিয়ে কোনো লাভ হবে না। ওই অলরেডি 5টা খুন করেও বাইরে আছে। ওরা মিথ্যা মামলায় অন্য কাউকে ফাঁসিয়ে দিতে পারদর্শী। তোর গার্লফ্রেন্ডের জন্য যদি আমার মেয়ের কিছু হয় আয়ান, আমি তোকে জানে মেরে ফেলবো। ওই আমারও মেয়ে, তোমার একার মেয়ে। সোনালি প্লিজ এখান থেকে যা। আচ্ছা একটা কথা বলো তো, তোদের বাচ্চা কিভাবে হয়? ওই তো শিক্ষিকা আর তুই ওর কত ছোট। তোদের মেয়ে কিভাবে হলো আমি তো কিছুই বুঝতে পারছি না। সোনালির কথাই আয়ন সোনালির কাছে যেতে লাগলো। সোনালির পায়ের সামনে হাঁটু গেড়ে বসে বলে। সোনালির আগে আয়নের মাথায় পিস্তল তোলে। তুলি দৌড়ে এসে বলে, সোনালি আমাকে মেরে ফেল, তাও কারো ক্ষতি করিস না। দেখ তোর একটা সুন্দর ভবিষ্যৎ আছে। আমি তোকে কোনোদিনও ভালোবাসি নাই। আমি তোর সাথে শুধু টাইম পাস করেছি। দেখ তোর আম্মু বলেছিল ওনার থেকে শুনতে পারিস, তুই যখন ভেঙে পড়স, তোর সাথে যখন আমার ফার্স্ট স্টেশনে দেখা হয়, তোকে হাসাছিলাম, তখন তোর মা অনেক খুশি হয়ে যায়। তুই ট্রেনের ভিতরে ঘুমিয়ে গেলে তোর মা আমাকে সব কিছু বলে, তোর সাথে কি হয়েছে না হয়েছে। আমার জন্য তুই হাসলি, আরও অনেক কথা বলে। আমিও পরে মানবতার খাতিরে তোর সাথে ফ্রেন্ডশিপ করি। আমি তোকে কোনোদিনও ভালোবাসি নাই। তুইও আমার আবেগ নিয়ে খেলছিস? তোরও বেঁচে থাকার কোনো অধিকার নেই। তুই মেয়েদের জীবন নষ্ট করছস। আমি তোকে কিছু বলি নাই, বাট আমার সাথেও সেম কাজ করলি। তুলির কথা শুনে সবাই অবাক হয়ে গেল। সোনালি রাগে বলে, সোনালি, আয়নকে ছেড়ে দাও। আয়ন কখনোই কোনো মেয়ের জীবন নিয়ে খেলে নাই। আমরা আয়নকে ভুল বুঝেছি। ওই সব মেয়েগুলো সাইকো ছিল। ওদের সাথে অভিনয় করে যার যার বাসায় পাঠিয়ে দিয়েছে। ওদের মাঝে অনেকজন অনেকভাবে সুস্থ হয়েওছে। আয়ন কখনোই কোনো মেয়ের সাথে খারাপ কাজ করে নাই। আমাদের ও যেমন দেখাতো তেমন ও নয়। চুপ কর তুই, তোকেও কিন্তু মেরে ফেলবো। আয়ন উঠে সোনালির হাত থেকে পিস্তল কেড়ে নিয়ে সোনালির আম্মুর দিকে ছুঁড়ে মারল। সোনালির আম্মু সোনালিকে ধরে বলে, কি শুরু করছস সোনালি? পাগল হয়ে গেছস? ছোট্ট বাচ্চা মেয়েটাকে মারার জন্য এখানে এসেছস? ছি, তোর মনের ভিতরে কি মায়া ধায়া বলতে কিছু নেই? এখন থেকে চল বলছি। সোনালিকে টেনে নিয়ে যেতে নিলে হুট করে গুলির শব্দ হলে দেখে আয়ন সোজা ওর বুকের বাম পাশে গুলি করে দিয়েছে। আয়ন পড়ে যেতে নিলে আয়নের আম্মু নদী এসে আয়নকে ধরে ফেল। আয়নের আম্মু নদী কান্না করতে করতে বলে, আয়ান এটা কি করলে? আয়ান আয়ান তুই এইটা কি করলি? আয়নের আম্মু ওর হাত ধরে বলে ওঠে, আম্মু আমার এইখানে অনেক ব্যথা করছে আম্মু, আমার আর সহ্য হচ্ছে না আম্মু। আই এম সরি আম্মু, আমার হয়তো সময় নাই বেশি। আম্মু একটা কথা বলে যাই আম্মু, আমি তোমার খারাপ ছেলে না, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমার সাথে খারাপ ব্যবহার করছি। নদীকে আমি অনেক ভালোবাসি আম্মু।
তোমার জন্য নদী আমাকে ছেড়ে গেছিল, এইটা আমি মেনে নিতে পারছিলাম না, তাই তোমার সাথে খারাপ ব্যবহার করেছি। আমি আজ বুঝলাম আম্মু, আল্লাহ আর তুমি ছাড়া আমায় কেউ ভালোবাসে নাই। আয়ান চুপ কর বাপ, আমি তোর কিছু হতে দিব না। তোকে আমি নিয়ে যাব হসপিটালে। কেউ আমাকে সাহায্য করো প্লিজ। না আম্মু, আমার সময় নাই। নদী, আমি তোমাকে ভালোবাসি নদী। আমি চরিত্রহীন না, আমার মনে তুমি আছো। আজ তোমাকে ভালোবাসি। আমি তোমাকে নিতে গেছিলাম খালামণি, তোমার সাথে আমাকে দেখা করতে দেয় নাই। খালামণির ইচ্ছে পূর্ণ করে চলে যাচ্ছি। খালামণির উপরে রাগ করো না, যেন কখনো তার প্রতি আমার কোনো রাগ অভিমান নাই। সেই তো মা সন্তানের ভালো, তার থেকে কে বা বেশি জানবে। হ্যাঁ, তোমার কিছু হতে দেব না আমি। আয়রা দৌড়ে এসে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আব্বু, তোমার তাও রক্ত পড়ছে। আব্বু, তুমি আমার জামা দিয়ে বেঁধে নাও, না হইলে তোমার আরো রক্ত পড়বে তো। আম্মু, আব্বুকে আমার জামা ছিঁড়ে বেঁধে দাও না। আয়রার কথা শুনে আয়ন কপালে চুমু দিতে গিয়েও দিতে পারল না। আয়ন নদীর কোলে ঢুলে পড়ল। আয়নের আম্মু নদী জোর দিয়ে আয়নকে বুকে জড়িয়ে নিল। নদী চিৎকার দিয়ে বলতে লাগলো, আয়ান চোখ খোলো। এই আয়ান, আমাদের ছেড়ে যেতে পারো না। আয়ান চোখ খোলো। নদী কান্না করতে লাগলো। হঠাৎ করে আয়রার ডাকে নদীর ঘুম ভেঙে গেল। নদী লাফ দিয়ে উঠে পড়ল। নদী আয়রাকে দেখে শক্ত করে জড়িয়ে ধরল। আয়রা বলে ওঠে, আম্মু, আব্বুকে তুমি স্বপ্ন দেখিয়েছিলে নাকি? কান্না কেন করলে? আব্বু তোমাকে স্বপ্ন মারছিল নাকি? নদী বলে ওঠে, আরে না আম্মু, তোমার আব্বু আমাকে কখনোই মারে নাই। তোমার আব্বু তো অনেক ভালো। নদীর কথা শুনে আয়রা কিছুক্ষণ ভাবতে লাগলো। পরক্ষণে আবার নিজের খেলনা নিয়ে খেলতে লাগলো। নদী বলে ওঠে, আয়রা চলো, তোমার দাদুর বাসায় যাব। নদী উঠে আয়রাকে কোলে নিয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে রেডি হয়ে লাগেজ গুছিয়ে নিয়ে নিচে গেল। নদীর আম্মু বলে ওঠে, নদী, আয়রাকে নিয়ে কোথায় যাচ্ছিস? শ্বশুর বাড়িতে যাব। কি যাতা বলছিস? ঠিক বলছি, আমি চলে যাচ্ছি। আর তুমি যে গতকাল যা যা বলছো আমি সব শুনেছি। আমি ভাবতেও পারছি না তুমি মা হয়ে এমন কিভাবে করলে। হ্যাঁ, তুমি ভালো করে জানো আমি আয়নকে ভালোবাসি। আয়নকে ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না। তারপরও তুমি আমাকে প্রতিনিয়ত মিথ্যা বলছো। আয়ান খালামণি কেউ আমার খোঁজ নিতে আসে নাই। আয়ান খালামণিকে বারবার অপমান করে বের করে দিয়েছো। আবার সেদিন ডেলিভারি বয় যে সত্যি আয়ানকে মারতে এসেছিল, তুমি সব জেনেও একবার বললে না, বকলে না। আয়নকে সবার কাছে খারাপ প্রমাণ করে সরিয়ে দিলে। ওই ঠকটা চরিত্রহীন ছেলে, ওর সাথে তোকে আমি কিভাবে থাকতে দিব? ওই মোটেও খারাপ না। তুলি আমাকে আগামী কাল সব কিছু বলছে। আর সোনালির মেয়েটার সাথেও রিলেশনের নাই ও। জানার পর তো গতকাল ওকে বের করে দিলি কেন? রাগ হয়েছিল তাই দিয়েছি। যাই হোক, বাই। নদী আয়রাকে নিয়ে বের হয়ে গেল। এদিকে আয়ন সোনালির সাথে কথা বলতে লাগলো। ধন্যবাদ, তোমার যে রাগ কমছে। যাই হোক, রিফাতকে বলো আমার সাথে দেখা করতে। আর হ্যাঁ, আমার মনে হয় নদী ম্যামকে আয়রাকে বোঝানো উচিত। তোমাকে তো সেই দিন সব বললাম, আমার খালামণি সব নষ্টের মূল। তোমার খালামণির পিছনে লাগবো নাকি? না থাক, তোমার যে মাথা খারাপ হইলে মৃত। এই আর কি, বাট তোমাকে একটু হলেও ভালো লেগেছিল। দূর, তোমাকে তো সেই দিন নদীর সামনে সব বললাম তোমাকে আমি ভালোবাসি না। তোমাকে হাসানোর জন্য তোমার আম্মুর আবদার ফেলতে পারি নাই। বুঝেছি। যাই হোক, নদী ম্যামকে বোঝাও বউ বাচ্চা নিজের কাছে নিয়ে আসো। দেখি আবারও যাব। আচ্ছা, ভালো থাকো, বাই। আয়ন কল কেটে দিয়ে ফোনটা খাটের উপর রাখতে হুট করে আয়রা এসে জড়িয়ে ধরে আয়ন চমকে গেল। সামনের দিকে তাকালে দেখে নদী লাগেজ নিয়ে এসেছে। আয়ন আয়রাকে কোলে নিয়ে আদর করতে লাগলো। নদী লাগেজের সব কিছু আলমারিতে রাখতে লাগলো। আয়ন আস্তে আস্তে বলে ওঠে, বউ, তোমার কি আমার কথা একটু বিশ্বাস হয়েছে? বউ, সত্যি আমি তোমাকে ভালোবাসি। আমার রুম এত অপরিষ্কার কেন? আর কাজে সাহায্য করা বাদ দিয়ে বসে থেকে বকবক করা নিয়েছে। নদীর কথা শুনে আয়ন খুশি হয়ে গেল। আয়রা কোল থেকে নেমে দৌড়ে চলে গেল। আয়ান নদীর হাতে কাজে সাহায্য করতে লাগলো। কাজ শেষ হলে নদী ওয়াশরুমে চলে গেল। আয়ন খুশি হতে লাগলো আর ভাবতে লাগলো,
আমার তো বিশ্বাস হচ্ছে না আমার বউ আমার কাছে এসেছে। রাগ না করে থেকে এখানে এসেছে। যখন আদর করলে ঠিক হয়ে যাবে। আয়ন কতগুলো ভাবতে লাগলো। নদী ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসলো। আয়নের মনে তো খুশিতে লাড্ডু ফুটতে লাগলো। নদী আয়নের হাত বুকের সাথে জড়িয়ে নিল। আয়নের সারা শরীর কেঁপে উঠল। নদী আয়নের মুখের দিকে তাকিয়ে বলে, বদমাইশি শয়তান আমাকে গতকালকে সব কিছু উল্টাপাল্টা ভাবে স্বপ্নে দেখাইছে। আমি অনেক ভয় পাইছি, আমাকে জড়িয়ে ধরো। নদীর কথা শুনে আয়ন নদীকে তুলে বুকের সাথে জড়িয়ে ধরে নিয়ে বলে, কি দেখিয়েছি যে আমার বউ সোজা আমার বুকে আসলো? 2 দিন আগে সোনালির সামনে তুমি বললে না যে সোনালির সাথে কি সম্পর্ক, সোনালি আয়রাকে মারতে চাইছিল। বাট এখানে স্বপ্নের কি সম্পর্ক? আমার পুরো কথা শুনবে তো নাকি থাপ্পড় মারবো? ওকে বলো শুনি। গতকাল তুলি আমাকে বলেছে তুমি যাদের সাথে রিলেশন করছো ওইসব মিথ্যা কথা ছিল। তুমি যে সাইকোদের সাথে বন্ধুত্ব করো এটা আমাকে বলে দিয়েছে। কথার সাথে সোনালির সাথে আর রনির সাথে বিয়ের কথা এটা আমাকে বলে দিয়েছে। ওইসব কথার সাথে সোনালির সাথে কথা আর রনির সাথে বিয়ের কথা, এই 3টা বিষয়ে অনেক ভেবেছিলাম। স্বপ্ন আমাকে দেখায়। নদী সব কিছু খুলে বলে। আয়ন হাসতে লাগলো। নদী মারতে লাগলো। আয়ন নদীকে জড়িয়ে ধরে বলে, হি হি, আমি এত বোকা নাকি যে তোমাকে ডিভোর্স দিব, আবার রনির সাথে বিয়ে হতে দেখব? তোকে দরকার হইলে জোর করে তুলে নিয়ে আসতাম, আর নিজের বুকে গুলি করে নিজে কেন আত্মহত্যা করতে যাব? আল্লাহ তাআলা জীবন দিয়েছে ওনার, যখন নেওয়ার তখন নিবে। আমি কে নিজের হাতে জীবন নিব? গুড। কখনো যেন নিজের ক্ষতি করার কথা ভেবো না। আর মেয়েদের সাথে বেশি মিশবা না, ছেলেদের সাথে মিশো, ওইটা ঠিক আছে। ওকে মাই ডিয়ার বউ, বাট আমাকে দূরে সরিয়ে রাখবেন না তো? আর আপনার মেয়ে তো আমাকে সহ্য করতে পারলো না। আজ সোজা জড়িয়ে ধরে আব্বু বলল উনিও কি স্বপ্ন দেখছে নাকি? না, আমি ওকে গাড়িতে বুঝিয়েছি। হলে হলে বউ আমার, আসো একটু আদর করে নেই। আয়রার মনে হয় ভাই বোনের দরকার আছে। আয়নের কথা শুনে নদী লজ্জা পেয়ে গেল। আয়ন নদীর উপরে ঝাঁপিয়ে পড়লে নদীও আয়নের উপর ঝাঁপিয়ে পড়ল।